আমাদের এখানে কি কি সেকশন নিয়ে ডিসকাশন করতে হবে, চারখানা সেকশন করতে হবে এখানে, চারখানা সেকশন। একটা পড়বো 234A, 234B, 234C আর 234F। কি কি বললাম সেকশন পড়বো? A B C F। কি কি সেকশন পড়বো বললাম? 234A, 234B, 234C আর 234F। চারখানা সেকশন তোকে পড়তে হবে, ঠিক আছে? আর কোনো সেকশন পড়তে হবে না। লিখে দেখ, ব্যাকেটে লেখা আছে কি, সিম্পল প্রবলেম অন ইন্টারেস্ট অ্যান্ড ফিজ। ঠিক আছে, ইন্টারেস্ট আর ফির ওপর, ইন্টারেস্ট আর ফির ওপর সিম্পল টাইপের প্রবলেম আছে, ঠিক আছে? তো সিম্পল প্রবলেম করতে হবে। তো দেখ এখানে কি কি থিওরি আছে, কয়েকটা থিওরি তোকে পড়তে হবে। মানে পরীক্ষায় যেমন অঙ্ক আসে 10 নম্বরের অঙ্ক থাকে, তো কখনো কখনো কেমন থাকে বলতো, 8 নম্বরের অঙ্কের সাথে 2 নম্বরের থিওরি দিয়ে দেয়, বা ধর 7 নম্বরের অঙ্কের সঙ্গে 3 নম্বরের থিওরি দিয়ে দেয়, বা নাও দিতে পারে থিওরি। ঠিক আছে, থিওরি নাও দিতে পারে, এমন দিয়ে দিল আহ 4টাতে ইন্টারেস্ট পড়তে হবে, 4টে সেকশন পড়তে হবে, তাহলে 5 5 অঙ্ক দিয়ে দিল। ঠিক আছে তো, বাট তোকে পড়ে রাখতে হবে, থিওরির কনসেপ্ট দিতেই পারে তোকে পড়ে রাখতে হবে। প্রথম কোশ্চেন দেখ কি বলেছে, কোশ্চেন গুলো বলে দিচ্ছি। ঠিক আছে তো, বলছে ফার্স্ট কোশ্চেন বলে দিয়েছে। আহ, হুম, এটা বলে কোশ্চেন চলে আসতে পারে বছর। বলছে হোয়েন ইন্টারেস্ট আন্ডার সেকশন 234B ইজ লেভিড, ঠিক আছে তো, আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ঠিক আছে, অর্থাৎ কখন আন্ডার সেকশন 234B লেভি হয়, মানে কখন 234B চার্জ করা হয়, সেটা তোমাকে পড়তে বলে থিওরি পড়াবো, এখনই পড়ে দিচ্ছি থিওরি। নেক্সট বলেছে কি, স্টেট হাউ মাচ ফিজ অ্যান্ড এসএসসি হ্যাজ টু পে আন্ডার সেকশন 234F অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। 234F এ কি ফি দিতে হয় সেই রুল গুলো পড়তে হবে, ঠিক আছে তো। দুটো কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে কি, 234A বলছে দেখ হোয়েন অ্যান অ্যাসেসি ইজ লায়েবল টু পে ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A, 234A তে, ঠিক আছে, অ্যাসেসি কখন লায়েবল থাকে, মানে ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A তে কখন অ্যাসেসি লায়েবল থাকে, এই কোশ্চেনটা প্রথমে। আলটিমেটলি কি বুঝতে পারলি এখন পর্যন্ত? কোশ্চেন 234B এর কোশ্চেন পেলি, 234F এর কোশ্চেন পেলি, 234A এর কোশ্চেন পেলি। মানে এখানে যে 7টা কোশ্চেন লেখা আছে না, আমি তোকে টোটালি বলে দিচ্ছি, এখানে 4টে, মানে তোকে মোট কথায় এখান থেকে এই চ্যাপ্টার থেকে থিওরি বললে পড়তে হবে 234A পড়তে হবে, বি পড়তে হবে, সি পড়তে হবে আর এফ পড়তে হবে, চারখানা কোশ্চেন পড়তে হবে, ঠিক আছে তো। চারখানা কোশ্চেন পড়তে হবে, এর মধ্যে দিয়ে পরীক্ষায় আসবে, বাইরে থাকবে না, ঠিক আছে তো। ইন্টারেস্ট। এবার দেখ এখানে কি বলছি, এবার আমি বলছি মানে চ্যাপ্টারের মেইন কনসেপ্টে চলে আসছি। কি বলছে দেখ, টপিকটার নাম কি বললাম, ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি পেবেল বাই দ্য এসএসসি। চারখানা বললাম, চারখানা সেকশন পড়বো। কি কি সেকশন পড়বো? 234A, 234B, 234C আর 234F পড়তে হবে। 234A তে কি বলা আছে, তারপর বলবো B তে কি বলা আছে, C তে কি বলা আছে, F এ কি বলা আছে। 234A তে কি বলা আছে, দেখ আমি বলে দিচ্ছি, ওখানে লেখা আছে বলছে তুমি যদি রিটার্ন দেরি করে সাবমিট করো তাহলে তোমার উপর 234A লাগবে। কি বললাম, বোঝা গেল? তুমি যদি রিটার্ন দেরি করে সাবমিট করো তাহলে তোমার উপর 234A লাগবে। এই কৌশিক বুঝতে পারলি কি বললাম? তুমি যদি রিটার্ন দেরি করে সাবমিট করো, তুমি যদি রিটার্ন দেরি করে সাবমিট করো তোমার জন্য 234A লাগবে। যেমন আগে বলছি, আমাদের রিটার্ন সাবমিট করার একটা ডেট আছে, এটা জেনে রাখ, জানিস না, জানতে জানতে হবে আস্তে আস্তে। যে কোনো মানুষ, ঠিক আছে, মানে আমরা তো পড়েছিলাম, পার্সন পড়েছিলাম, তো পার্সনে একটা পার্সন কি পড়েছিলাম, ইন্ডিভিজুয়াল পড়েছিলাম, তো ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার একটা ডেট থাকে। ইন্ডিভিজুয়ালের রিটার্ন সাবমিট করে, যেমন আমি আমি ধর ইনকাম করছি, আমাকে একটা রিটার্ন সাবমিট করতে হয়েছে, ঠিক আছে তো। রিটার্ন সাবমিট করার মানে যারাই ইনকাম করবে বাড়িতে, বাবা মা দাদা দিদি এরা সবাই ইনকাম করছে, চাকরি বাকরি করছে, তো সবাইকে ইনকাম করে। তো ইনকাম করলে সবাইকে কিন্তু একটা রিটার্ন সাবমিট করতে হয়। তো রিটার্ন সাবমিট করার একটা ডেট আছে, সেটা হচ্ছে 31 জুলাই। পরীক্ষা শর্ট কোশ্চেন দেয় যে ইন্ডিভিজুয়ালি রিটার্ন সাবমিট করার ডেট কবে, কিছু লিখতে হবে না, সব বইয়ের মধ্যে সব লেখা, সুন্দর করে লেখা আছে বইয়ের মধ্যে, সব লেখা আছে। আমি সব দেখিয়ে দেবো কোথায় লেখা আছে। ইন্ডিভিজুয়ালি রিটার্ন সাবমিট করার ডেট মনে রাখবে কিন্তু, মানে ধর আজকে আজকে ধর আমি আমি ইনকাম করছি, তো এটা কি মাস চলছে, এটা তো নভেম্বর মাস চলছে, তো আমাকে রিটার্ন সাবমিট করে দিয়েছি জুলাই মাসে। রিটার্ন সাবমিট করার ডেট ছিল 31 জুলাই এর মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। আমি তো জুন মাসে রিটার্ন সাবমিট করে দিচ্ছি। কি বললাম বুঝতে পারলি তো? বুঝতে পারলি কি বললাম? প্রতিটা মানুষকে রিটার্ন সাবমিট করতে হয়, ঠিক আছে। কারা রিটার্ন সাবমিট করবে সব বলবো। তোমার যদি ইনকাম তোমার যদি ইনকাম 2.5 লাখ টাকা ক্রস করে তাহলে তোমাকে রিটার্ন সাবমিট করতেই হবে, ঠিক আছে তো। রিটার্ন ফাইল তো সবাই করে, রিটার্ন ফাইল না করলে তো অনেক সমস্যা হবে, ঠিক আছে তো। যাই হোক, সব আস্তে আস্তে বলবো। তো রিটার্ন সাবমিট করার ডেট কি বললাম বল, ডেটটা মনে রাখবি কিন্তু, ডেটটা মনে রাখবি। 31 জুলাই রিটার্ন সাবমিট করার ডেট কবে? 31 জুলাই। সবার তো 31 জুলাই নয়, সবার নয়, শুধুমাত্র ইন্ডিভিজুয়ালের ডেট হচ্ছে 31 জুলাই। ঠিক আছে, তাহলে কোম্পানির জন্য একটা নির্দিষ্ট ডেট আছে, যারা বিজনেস করে তাদের জন্য আলাদা ডেট আছে, ঠিক আছে তো। আমাদের বেসিক্যালি পড়তে হবে কাদের জন্য, ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেট কি বললাম, 31 জুলাই, মনে রাখতে হবে কিন্তু। 1 নাম্বার দিতে পারে এখান থেকে।
ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেট কি বললাম 31 জুলাই। ঠিক আছে তো, মানে তার এখন আমাদের বল না, এখন আমাদের প্রিভিয়াস ইয়ার কত চলছে, প্রিভিয়াস ইয়ার 23-24, তো আমি তো প্রিভিয়াস ইয়ার ফাইলটাই করেছিলাম। তো 23-24 এর রিটার্ন সাবমিট করার জন্য ডেট কতদিন অব্দি দিয়েছিল, মানে শেষ তো 23-24 মানে কি 31-3-24 শেষ। তো আমাকে সময় দিয়েছিল 31-7-24 এর মধ্যে তোমাকে রিটার্নটা সাবমিট করতে, বুঝতে পারলে তো, 31-7-24 মধ্যে রিটার্নটা সাবমিট করতে হচ্ছে, এটা নিয়ম। যে কোনো মানুষের রিটার্ন সাবমিট করতে হয় কোন তারিখে, 31 জুলাইয়ের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। তা বুঝতে পারলি, এটা হচ্ছে। আর কোনো পার্সন যদি 31 জুলাইয়ের মধ্যে রিটার্ন সাবমিট করতে না পারে, তাহলে তার উপর 234A লাগবে। কি বললাম বুঝতে পারলি, কখন 234A লাগবে, তুমি যদি রিটার্ন যদি টাইমে সাবমিট করতে না পারো। কি বললাম বুঝতে মানে বারবার একই কথা বলছি কেন, যাতে মাথার মধ্যে গেঁথে যায়। তুমি যদি রিটার্ন টাইমের মধ্যে সাবমিট করতে না পারো, তাহলে 234A লাগবে। বুঝতে পারলি, কখন 234A লাগবে, 234A কখন লাগবে, যদি তুমি টাইমের মধ্যে রিটার্ন সাবমিট করতে না পারো, তখনই 234A লাগবে। ঠিক আছে, টাইম স্যার যদি টাইমের মধ্যে রিটার্ন সাবমিট করি, ধর জুলাই মাসে রিটার্ন সাবমিট করতে 31 জুলাই, আমি জুন মাসে সাবমিট করে দিই, কোনো 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 ইন্টারেস্ট নেবে না। কি বললাম বোঝা গেল তো, কখন ইন্টারেস্ট নেবে, তুই যদি দেরি করে সাবমিট করিস, দেরি মানে কি লেট, মানে কত 31 জুলাইয়ের পরে যদি রিটার্ন সাবমিট করিস, তাহলে তোর থেকে কি নেবে, ইন্টারেস্ট নেবে। কোন কি সেকশন কি আছে, আন্ডার সেকশন 234A। ঠিক আছে, এবার 234B তে কি বলা আছে, 234B তে কিন্তু রিটার্নের কথা বলা নেই। 234B তে কি বলা আছে, ফর ডিফল্টিং পেইং অ্যাডভান্স ট্যাক্স। ঠিক আছে তো, ফর ডিফল্টিং পেইং অ্যাডভান্স ট্যাক্স যদি ডিফল্ট করিস, বলবো এটা অঙ্ক দিয়ে বোঝাবো, যখন আমি বিটা পড়বো তখন বলবো অ্যাডভান্স ট্যাক্স যদি ডিফল্ট হয়, তখন 234B লাগবে। আর 234C কি, এটাও অ্যাডভান্স ট্যাক্স, যত টাকা তোমার অ্যাডভান্স ট্যাক্স পে করা উচিত, তুমি যদি তার তুলনায় কম পে করো, তাহলে সি লাগবে। যেটা যখন এটা যেমন কি একবারে ডাইরেক্ট বলে দেওয়া গেল, বি আর সি ডিটেলসে করতে হবে। আর আরেকটা কি, এফ 234A পেনাল্টি নেবে, পেনাল্টি, দেরি করে রিটার্ন সাবমিট করলে পেনাল্টি নেয়। কি বললাম, দেরি করে রিটার্ন সাবমিট করলে ফাইন নেবে, ফাইন। যদি স্যার ইন্টারেস্ট নেবে, তো ইন্টারেস্ট তো নেবেই, দেরি করে রিটার্ন সাবমিট করলে তো ইন্টারেস্ট নেবেই, সঙ্গে পেনাল্টিও নেবে, ডবল নেবে। দেরি করে রিটার্ন সাবমিট করলে তো ইন্টারেস্ট নেবেই, তার সাথে পেনাল্টিও নেবে। পেনাল্টি দুটো পেনাল্টি নেয়, একটা 1000 টাকা, একটা 5000 টাকা, একটা 1000 একটা 5000। তাহলে বুঝতে পারলি তো, রিটার্ন দেরি করে সাবমিট করলে পেনাল্টি নেবে। ঠিক আছে তো, তাই পড়বো, পরীক্ষায় দেয় কিন্তু কোশ্চেন যে 234F টা সম্পর্কে লেখো, 2 লাইন লিখতে হবে, 234F এ লেখা আছে। বলছে রিটার্ন যদি তুমি দেরি করে সাবমিট করো, তোমার থেকে পেনাল্টি নেবে। পেনাল্টি লিমিট কি আছে, 1000 টাকা আর 5000 টাকা। তোমার যদি ইনকাম 2.5 লাখ টাকার মধ্যে হয়, তাহলে কোনো পেনাল্টি নেবে না। ঠিক আছে, ইনকাম যদি 5 লাখ টাকার মধ্যে হয়, তাহলে 1000 টাকা নেবে। আর ইনকাম যদি 5 লাখ টাকার বেশি হয়, তখন 5000 টাকা। এই লেখা যার কিছু লিখি, মানে এমন না তুই প্রচুর বানিয়ে বানিয়ে লিখি, কোনো বানানোর জায়গাও নেই, 2 লাইনের বাইরে লিখতেই হবে না কিছু। প্রথমে পড়বো, দেখেন একটা করে পড়ছি, 119A পরে পড়ছি। 234 এটা বলি, আগে থিওরি পড়বো, তারপর অঙ্কে যাবো। ঠিক আছে তো, 234A দেখ 3 নম্বর পয়েন্টে লেখা আছে, 234A কি বলা আছে, কি লেখা আছে দেখ, 234A তে কি লেখা আছে, ইন্টারেস্ট অন ফেলিওর টু ফাইল ITR। ITR ফুল ফর্ম বুঝতে পারছিস তো, আইটিআর মানে কি, ইনকাম ট্যাক্স রিটার্ন। এই সাবজেক্টটা কিন্তু মানে টপিকটা ভালো করে বোঝ, মানে প্র্যাকটিক্যাল লাইফের জন্য কিন্তু খুব কাজে দেবে। আগামী দিনে 4-5 বছর পর যখন চাকরি করবি, তখন নিজের রিটার্ন নিজেকে জমা করতে হবে, এগুলো জানতে হবে তোকে। ঠিক আছে তো, তো দেখ আইটিআর মানে ইনকাম ট্যাক্স রিটার্ন, আইটিআর মানে ইনকাম ট্যাক্স রিটার্ন। তো তুই যদি রিটার্নটা যদি দেরি করে ফাইল করিস, রিটার্নটা যদি দেরি করে ফাইল করিস, বললাম না, রিটার্ন যদি তো তুই দেরি করে ফাইল করিস, তাহলে তোর উপর কি নেবে, 234A নেবে, 234A তোর উপর চার্জ হবে। ঠিক আছে তো, তাই লিখেছি ইন্টারেস্ট অন ফেলিওর টু ফাইল ITR। দেখ, এখন বলি স্যার আপনি ইন্টারেস্ট বারবার ইন্টারেস্ট বলছেন, কত পার্সেন্ট নাই ইন্টারেস্ট, 1% নেই, 1% ইন্টারেস্ট নেই মাসে, 1 মাসে 1% ইন্টারেস্ট। বুঝতে পারলি তো, দেখ এখানে লেখা আছে, ভালো করে পড়বি কিন্তু, থিওরি দিলে এইটুকু লিখে দিলে কাজ হয়ে যাবে। কি লেখা আছে, ইন্টারেস্ট উড 1% পার মান্থ। দেখেছিস কি লেখা আছে, ইন্টারেস্ট কত পার্সেন্ট নেবে, কত পার্সেন্ট নেবে, ইন্টারেস্ট কত পার্সেন্ট নেবে। ধর আমরা কি বললাম, 234A, 234B, 234C, তাই তো বললাম। তো বল ইন্টারেস্ট কত পার্সেন্ট নেবে, ইন্টারেস্ট নেবে বললাম, তুমি দেরি করে রিটার্ন সাবমিট করলে ইন্টারেস্ট নেবে। কত পার্সেন্ট ইন্টারেস্ট নেবে, 1% পার মান্থ, 1% পার মান্থ, 1% পার মান্থ, অর পার্ট অফ মান্থ অন ফেলিওর টু ফাইল রিটার্ন। আমি তোকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে আরো ভালো বুঝতে সুবিধা হবে। আমাদের রিটার্ন সাবমিট করার ডেট কবে, 31 জুলাই। কবে রিটার্ন সাবমিট করার ডেট, 31 জুলাই। তুই রিটার্ন সাবমিট করেছিস কবে, ধর সাপোজ ধর
1 ফেব্রুয়ারি কবে রিটার্ন সাবমিট করেছিস? আচ্ছা 1 ফেব্রুয়ারি বলবো না, একটু ডেটটা চেঞ্জ করি না, ধর 5 ফেব্রুয়ারি রিটার্ন সাবমিট করেছি, 5 ফেব্রুয়ারি। তাহলে কতটা দেরি করেছিস রিটার্ন সাবমিট করতে? 8, 9, 10, 11, 12, 1, 6 মাস তো হলোই। তারপর বলি স্যার আরো তো 5 দিন, 6 মাস 5 দিন। এবার এখানে শুনবি 6 মাস 5 দিনটাকে ধরতে হবে 7 মাস। ভালো করে বুঝবি, ফেব্রুয়ারি মাসের কদিন? 5 তারিখে। তার মানে ওইরকম একদিন ওরকম কোনো ব্যাপার না, ওই মাসটাকে পুরো ধরতে হবে। তো ওই মাসের যদি 1 তারিখও হয় তাহলে ওই মাসটাকে পুরো ধরতে হবে। এই যে এখানে লিখেছে এই কথাটা, দেখ ভালো করে বুঝবি কিন্তু। পার্ট অফ দ্য মান্থ, পার্ট অফ দ্য মান্থ, মান্থের কিছু সময়। মান্থের কিছু সময় হলেও ওই মাসটাকে পুরো কাউন্ট করা হয়। এটা কোথায় ট্যাক্সে বলেই দিয়েছে, এটা কথাটা বলেছে। তাহলে মনে রাখবি কিন্তু, ওরকম বলবি না যে স্যার 5 দিন আছে তাহলে কি ধরবো, এরকম কিন্তু কোনো মাথা খাটাতেই পারবি না। না, কিচ্ছু না, কিচ্ছু না। যেটা বলছি সেটাই, তার বাইরে কিছু নয়। যেটা বলছি সেটাই। কোনো মাসে যদি একদিনও ইউজ করিস তাহলে সেই মাসটাই কাউন্ট করতে হবে। ঠিক আছে তো? ওরকম না যে একদিন হচ্ছে তো ধরবো না আমি, ওরকম হবে না কিন্তু। এখানে কোনো অ্যাপ্রক্স বা ফ্র্যাকশন ওরকম কোনো ব্যাপার নেই। কি বললাম মনে থাকবে তো এটা? পার্ট অফ দ্য মান্থ অন ফেলিওর টু ফাইল রিটার্ন, তার মানে কি বললাম? তুমি যদি রিটার্ন দেরি করে সাবমিট করো তোমার উপর 234A লাগবে। ঠিক আছে? এবার কত পার্সেন্ট লাগবে? ইন্টারেস্ট 1% পার মান্থ এবং পার্ট অফ মান্থ, এটা মাথায় রাখবি, পার্ট অফ মান্থ on failure to file return of income on or before due date from due date filing return of income। ঠিক আছে? এখানে কি লিখেছে? লেখা আছে due date filing return of income minus fill date filing of return of income। মানে কি বলতে চেয়েছে, তোর রিটার্ন সাবমিট করার ডেট কবে? এটা তো রিটার্ন সাবমিট করার ডেট, তুই রিটার্নটা সাবমিট করেছিস এই তারিখ। এই দুটোতে যে গ্যাপটা আছে তার উপরে ইন্টারেস্ট, সে ক মাসে ইন্টারেস্ট। বুঝতে পারলি কি বললাম? এখানে তাই লিখেছে ডিউ ডেট ফাইলিং রিটার্ন অফ ডিউ ডেট মাইনাস ফিল ডেট। ঠিক আছে? ফিল ডেট মানে কি, তুই কবে ফাইলটা করেছিস। তোর ডিউ ডেট একদিন আর তুই ফাইল করেছিস আরেকদিন, এই দুটো ডেটের যে গ্যাপ, ডিফারেন্স, ওইটা। নো ইন্টারেস্ট অন সেলস অ্যাসেসমেন্ট ট্যাক্স পেড বিফোর ফাইলিং রিটার্ন অফ ইনকাম। তোর রিটার্ন অফ ইনকাম, ভালো করে শুনবি, রিটার্ন অফ ইনকাম যেদিন তুই ফাইল করছিস, তার আগে যদি সেলস অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করে দিস তাহলে ওর উপর ইন্টারেস্ট চাপাবো, ওর উপর ইন্টারেস্ট চাপাবো। কন্ডিশন কি? কখন 234A লাগতে পারে না পড়েও বলা যাবে কখন 234A লাগবে। তুমি যদি দেরি করে রিটার্ন সাবমিট করো, দেখ কি লিখেছে, ফেল টু ফার্নিশ আ রিটার্ন, মানে তুমি যদি রিটার্নটা যদি ফাইল করতে ফেল করে দিও। ঠিক আছে তো? আর কি বলেছে? ফার্নিশ ইট আফটার দ্য ডিউ ডেট, বা ডিউ ডেটের পরে যদি তুমি রিটার্নটা ফাইল। এটা হচ্ছে দুটো কন্ডিশন দিয়েছে। আচ্ছা, এই অঙ্ক করার ফরম্যাটটা কেমন হবে? যখন অঙ্ক করবো ফরম্যাটটা নরমাল, এই যে আমরা সব করা চ্যাপ্টারে যে করেছি ওই জিনিস, আলাদা নতুন কিছু নেই। মনে করেন আগের চ্যাপ্টার অ্যাডভান্স ট্যাক্স করালাম, তার আগে অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল করালাম। তো ইন্ডিভিজুয়ালটা জানা থাকলে তো অ্যাডভান্স ট্যাক্স হয়ে যাবে, আর অ্যাডভান্স ট্যাক্স জানা থাকলে ইন্টারেস্ট হয়ে যাবে। একটার সাথে একটা লিঙ্ক, বারবার বলছে লিঙ্কে চলবে সব। ঠিক আছে তো? তাহলে কি বলছে, তার প্রথমে তোকে না একটা ইনকাম দিয়ে দেবে, শুনছিস তো? প্রথমে তোকে একটা ইনকাম দিয়ে দেবে, যে যার কথা বলা হবে তার একটা ইনকাম বলে দেবে, বছরে কত টাকা ইনকাম করেছে। তো ইনকামের উপর কি বের করবো? ট্যাক্স বের করবো। ট্যাক্স যেমন করতাম, ক্যালকুলেট করতাম না, অ্যাডভান্স ট্যাক্স বল বা অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল ট্যাক্স ক্যালকুলেট করতাম। মনে পড়ছে তো? ওই যে তোর 2.5 লাখ টাকা হলে 0%, 2.5 লাখ থেকে 5 লাখ হলে 5%, 5 লাখ থেকে 10 লাখ হলে 20, 10 লাখের উপর হলে 30%। তো ওই নিয়ম, ওইভাবে ট্যাক্স বের করবি। তারপর রিবেট হলে রিবেট দিবি। তারপর ওই 4% অ্যাড করতাম না, হেলথ আর এডুকেশন স্যাস, ওই করে ট্যাক্স বের করে নিলি। বুঝতে পারলি তো? এখানে তাই লিখেছে, দেখ কি লিখেছে, ট্যাক্স ডিটারমাইন আন্ডার সেকশন 143 অর অন রেগুলার অ্যাসেসমেন্ট। এখন এই সেকশন কিছু দেখতে হবে। তুই মনে রাখবি ট্যাক্স ডিটারমাইন, ট্যাক্স। ঠিক আছে? এটা হয়ে গেল। তার থেকে তুই যদি গভর্নমেন্টকে আগে থেকে ট্যাক্স দিয়ে রাখি, অনেকে গভর্নমেন্টকে অ্যাডভান্স ট্যাক্স দিয়ে রাখে, অ্যাডভান্স ট্যাক্স, তুই যদি অ্যাডভান্স ট্যাক্স দিস সেটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? সাপোজ ধর হিসাব করে দেখা গেল তোকে ট্যাক্স দিতে হবে 25,000 টাকা। ঠিক আছে? সব মিলে দেখলাম 25,000। তুই গভর্নমেন্টকে ধর 5,000 টাকা দিয়ে রেখেছিস, অ্যাডভান্স দিয়ে রেখেছিস। ঠিক আছে? আর কি হচ্ছে টিডিএসও ধর গভর্নমেন্টকে দিয়েছিস ধর 3,000 টাকা। আর ধর সেলফ অ্যাসেসমেন্ট দিয়েছিস ধর 3,000 টাকা। তাহলে তুই কত টাকা দিয়ে দিয়েছিস অলরেডি? 5 আর 3 8 আর 3 11 দিয়েছিস, 25 মধ্যে 11 দিয়ে দিয়েছিস। তাহলে আর পাবে কত তোর কাছে টাকা? আরো 14,000 টাকা পাবে। এটাকে বলে এটাকে কি বলে? শর্টফল। শর্টফল বলতে কেন শর্টফল বলে? এতটা তুই দিতে পারিস, এত টাকা এখনো দিসনি, গভর্নমেন্ট তোর কাছে এখনো এত টাকা পাবে। গভর্নমেন্ট তোর কাছে এখনো 14,000 টাকা পাবে। ঠিক আছে তো?
এইটা যদি তুই দেরি করে রিটার্নটা সাবমিট করিস তাহলে এর উপর ইন্টারেস্ট নেবে 14,000 টাকা। এই 14,000 টাকার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট নেবে বললাম? 1% নেবে। 14,000 টাকার উপর 1% ইন্টারেস্ট নেবে। এবার 1% 1 মাসে 1%। এবার তুই কতদিন দেরি করে রিটার্ন সাবমিট করেছিস হিসাব কি বললাম এখানে বল? 7 মাস ইন্টু 7, ব্যাস হয়ে গেল। বুঝতে পারলি? এই হচ্ছে অঙ্ক। 5 নম্বর পেয়ে গেল। বুঝতে পারলি তো? এই হচ্ছে অঙ্ক, কিছু নেই। ঠিক আছে, আমি অঙ্ক করে দিচ্ছি, অসুবিধা নেই। এখানে কি লিখে দেখ, আরেকটা এখানে লিখে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেড অন অর বিফোর ডিউ ডেট। ডিউ ডেটের আগে যদি তুই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সটা পে করিস, কোশ্চেনে বলে দেবে, কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই। ওরা আরেকটা কথা মাথায় রাখি, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের সেকশন বলে দেয়। অনেক সময় বলে দেবে কি বলতো, ট্যাক্স পেড আন্ডার সেকশন 144A। কি বললাম বুঝতে পারলি তো? 144A তেই সেলফ অ্যাসেসমেন্টের কথা বলা আছে। ঠিক আছে, এরকম এই সেকশনটা একটু পড়ে রাখো। ঠিক আছে, আর এই যে এখানে লেখা আছে না 143, এত চাপ নেওয়ার দরকার নেই, আমরা থিওরি গুলো পড়বো তখন পুরো ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে তো? তো কি বললাম, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স যদি তুই ডিউ ডেটের আগে পে করিস তখনই মাইনাস হবে। ডিউ ডেটের পরে পে করলে কিন্তু মাইনাস হবে, মাথায় রাখতে হবে। ডিউ ডেটের পরে পে করলে মাইনাস হবে না। তাহলে এই হয়ে গেল। দেখ, আমি যেটা বলছিলাম, রেট অফ ইন্টারেস্ট কি হবে? 1% হবে পার মান্থ অর পার্ট অফ দেয়ার অফ, পার্ট দেয়ার অফ। আচ্ছা, এখানে একটা কথা বলেছে দেখ, শর্টফল রাউন্ডেড অফ। এই যে শর্টফলটা না রাউন্ডেড অফ করবো, রাউন্ডেড অফ করবো অ্যাজ পার রুল 119A আপন দ্য ইন্টারেস্ট টু বি কম্পিউটেড। এই যে উপরে ছিল আমি পড়িনি, এবার পড়বো 119 কি বলা আছে। এবার পড়ো পরে 119 কি বলা আছে। এই যে 1 নম্বর পয়েন্টটা কি বলেছে, ভালো করে পড়বি, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এগুলো অঙ্ক করার আগে থিওরি গুলো পড়ে অঙ্ক হেভি ইজি হয়ে যাবে। বলছে কি, রাউন্ডিং অফ দ্য অ্যামাউন্ট অন হুইচ ইন্টারেস্ট ইজ টু বি ক্যালকুলেটেড। তো দেখ কি বলেছে, একদম পুরো এক্সাম্পলে চলে আয়, তারপর উপরে কি লেখা আছে পড়বি। বলছে অ্যামাউন্ট অন ইন্টারেস্ট ইজ টু বি ক্যালকুলেটেড, মানে ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা আমি ক্যালকুলেট করবো কোন টাকার উপর। বলছে দেখ, একটা 240 টাকা দিয়েছে বা 290 টাকা দিয়েছে, ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয় সবসময় এই যে 240টা না, এই 40টাকে ইগনোর করতে হবে। ভালো করে বুঝিস কিন্তু যে কথাটা বলছি, মন দিয়ে শুনবি। এখানে যে 240 290 লেখা আছে না, 200 মানে সবসময় ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয় মাল্টিপল বাই 100। বুঝতে পারলি তো? মাল্টিপল বাই 100 হতে হবে। মানে এই 240 উপর ইন্টারেস্ট চাপানো যাবে না, 200-র উপর চাপাতে পারিস, 100-র উপর চাপাতে পারিস, 300-র উপর চাপাতে পারিস, 400-র উপর করতে পারিস, 500 600 মানে কোন সংখ্যা বুঝতে পারছিস তো, যেটাকে 100 দিয়ে মাল্টিপল করা যাবে, এরকম সংখ্যার উপর ইন্টারেস্ট চাপানো হবে। তো 240-এর উপর 240 10 দিয়ে মাল্টিপল, তো 10 দিয়ে মাল্টিপল হলে হবে না, 100 দিয়ে মাল্টিপল হতে হবে। ঠিক আছে তো? তাহলে ইন্টারেস্ট চাপাতে হবে কতর উপর? 200-র উপর, 300-র উপর। বোঝা গেল কি বললাম? মানে পড়, ভালো করে বুঝিয়ে যাবি। অ্যামাউন্ট অন হুইচ such interest is calculated will be rounded off to the multiple of 100 by any fraction of rupees 100। তার মানে বুঝলি তো, 240 বা 290 যদি থাকে তাহলে 200, এখানে 240 হয় 290, ঠিক আছে, 240 আছে আবার 290 আছে, তাহলে কতর উপর ইন্টারেস্ট হবে? 200-র উপর। এখন স্যার 240 আছে, আপনি 200 বললেন মানে না, 290 আছে 300 করে দিন না, এটা বলেই নি একবারও। এখানে দেখ দেখ না, এটা লিখে দিয়েছি তো এখানে 240, এখানে ওরকম কিন্তু রাউন্ড অফ না, এখানে 40টা 90টাকে ইগনোর করে দিবি, 40 আর 90টাকে ইগনোর করবি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 200ই হচ্ছে। তাহলে বুঝতে পারলি তো? এটা হচ্ছে 119A তে বলা আছে। এরপর যেটা বললাম, যেটা তোদের অসুবিধা হচ্ছিল না, এই কিছুক্ষণ আগে, ওই পিরিয়ডটা এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি। ধর সাপোজ ধর তুই দেখ বের করলি, তোর পিরিয়ড বেরোচ্ছে কি 1 আগস্ট থেকে 5 ডিসেম্বর। 1 আগস্ট থেকে 5 ডিসেম্বর, তাহলে কোন কাউন্ট কর না, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, পুরো 4 মাস, আর ডিসেম্বর মাসের 5 দিন। তাহলে তোরা কি বলিস স্যার 4 মাস 5 দিন? না, 4 মাস 5 দিন মানে এটাকে কত ধরবো? 5 মাস। এই দেখ এক্সাম্পল লিখে দিতে, অঙ্ক করার আগে এগুলো জেনে রাখ, তাহলে বারবার জিজ্ঞাসা করে ভুলভাল না। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা, দুটো পয়েন্ট বলে দিলাম। তাহলে দেখ 234A বললাম, 119A বললাম। 234 এর উপর একটা অঙ্ক এখানে দেখতে পাচ্ছি করা আছে, কোশ্চেন দেওয়া আছে। এটা কত নম্বর পাতা দেখতো? ওটা 101 পাতার একদম নিচের দিকে দেখ। এটা খাতায় করতে হবে না, যখন খাতায় অঙ্ক করতে হবে তখন বলবে। ঠিক আছে, খাতায় যখন অঙ্ক করতে হবে বলবে। এই যে এখানে দেখ কি লেখা আছে, এখানে দেখ অঙ্কটা বলছে কি, কম্পিউট ইন্টারেস্ট পেবেল আন্ডার সিওর 234A। ঠিক আছে, যখন খাতায় অঙ্ক করতে হবে আমি বলবো। ঠিক আছে, বলছে কি, ডিউ ডেট অফ ফাইলিং রিটার্ন। ঠিক আছে,
আমরা তো প্রত্যেকেই জানি রিটার্ন ফাইল করা ডেট কবে। আমি এইমাত্র বারবার বললাম রিটার্ন ফাইল করা ডেট কবে, 31 জুলাই লিখে দিয়েছে এখানে, লিখে দিয়েছে এবং লিখে দেবে, লিখে না দিলেও নিজেকে মনে রাখতে হবে, শর্ট কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। তাহলে রিটার্ন সাবমিট করার ডেট কবে, ডিউ ডেট কবে, 31শে জুলাই। এটা হচ্ছে রিটার্ন সাবমিট করার লাস্ট ডেট, বুঝতে পারলি, রিটার্ন সাবমিট করার শেষ ডেট এটা। এই ডেট যদি তুই ক্রস করে যাস তাহলেই তোর উপর টাকা, তোর কাছে টাকা চাবে, ঠিক আছে তো। এই জন্য যারা সমস্ত বড় বড় লোক, মানে যারা বড় বড় ব্যবসা করে, বিজনেস করে, বা ধর নর্মাল যারা স্যালারি চাকরি করে, তাদের তো কিছু লোক থাকে, ট্যাক্সের লোক থাকে, যে কাজকর্ম করে দেওয়ার জন্য ওরা সবসময় ফোন করে মনে করে দেয় যে স্যার জুলাই মাস চলে এসেছে, রিটার্নটা সাবমিট করতে হবে, আপনি আপনার সমস্ত ইনপুট গুলো দিন, সাবমিট করতে হবে রিটার্ন, টাইমের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে, নাহলে কিন্তু ট্যাক্স নেবে, বুঝতে পারলি তো। জেনারেলি যারা স্যালারি পার্সন হয় তারা টাইমের মধ্যে রিটার্ন সাবমিট করে, মেনলি রিটার্ন দেরি করে সাবমিট করে দেখা যায় বিজনেসম্যানরা একটু দেরি করে সাবমিট করে, যারা বিজনেস করে। তো ঠিক আছে তো, এখানে কি বলেছে, রিটার্ন সাবমিট করার ডেট বলে দিয়েছে, আর ডেট অফ ফাইলিং রিটার্ন, তাহলে রিটার্নটা সাবমিট করেছে কবে, দেখ রিটার্ন সাবমিট করেছে কবে, দেখ রিটার্ন সাবমিট করেছে কবে, 25/1/25, 25/1/25, তাহলে রিটার্ন সাবমিট করেছে কবে, 25/1/25। তাহলে তুই বল কতটা এক্সট্রা হচ্ছে, 6 মাস এক্সট্রা হচ্ছে, মানে 7 তো বাদ দিয়ে দে, 8, 9, 10, 11, 12, 6 মাস হচ্ছে। তাহলে 6 মাসের ইন্টারেস্ট হবে তোর থেকে 6 মাসে, তাই তো। এবার দেখ ট্যাক্স অন অ্যাসেস্ট ইনকাম, ট্যাক্স অন অ্যাসেস্ট ইনকাম কত, 80,000 টাকা, মানে তুই যে কামিয়েছিস না তার উপর ট্যাক্স ক্যালকুলেট হয়ে গেছে, কত হয়েছে, 80,000 টাকা হচ্ছে ট্যাক্স। এবার তুই গভর্নমেন্টকে অলরেডি 30,000 টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছিস, তাহলে গভর্নমেন্ট তোর কাছে পাবে কত, 50,000 টাকা। দেখ লিখেছি, সুন্দর করে লিখেছি এইগুলো, এদের লিখে দিয়েছি একটা একটা করে। ট্যাক্স অন অ্যাসেস্ট ইনকাম 80,000 টাকা, তার মধ্যে তুই গভর্নমেন্টকে 30,000 টাকা দিয়ে দিয়েছিস, তাহলে গভর্নমেন্ট পাবে কত তোর কাছে, 50,000 টাকা, ঠিক আছে। আর এখানে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের এটা ডেটটা কত বলছে, 20/1/25 হবে, বুঝছো, ওটা 20/1/25 করে, 20/1/25 করে, 20/1/25 করে, ঠিক আছে, 20/1/25 করে নে। কারণ দেখ আমি কি বলেছিলাম, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স যদি তুই ডিউ ডেটের আগে দিস, তুই যদি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স যদি ডিউ ডেটের আগে দিয়ে দিস তাহলে তুই ডিডাকশন পাবি। তুই কি এখানে 20/1/25 যদি হয়, আর আমার ডিউ ডেট কবে ছিল, 31 জুলাই, তাহলে 31 জুলাইয়ের পরে তো পেমেন্ট করছি, এই জন্য মাইনাস হয়, বুঝতে পারলি তো কি বললাম। আচ্ছা তাহলে 80 থেকে 30 বাদ দিয়ে কত হলো, 50,000 টাকা, তোর কাছে 50,000 টাকা পাবে, তা 50,000 টাকার কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে গভর্নমেন্ট, 1% প্রতি মাসে, কমাস 6 মাস, 50,000 ইন্টু 1% 6, 3,000 টাকা। এই অঙ্কটা 1 বছর এসেছিল সিউতে, ঠিক আছে, এরকম ছোট ছোট অঙ্ক আসে পরীক্ষা, বুঝতে পারলি তো, অঙ্কটা বুঝতে পারলি তো, চিন্তা নেই, খাতায় করবি তো, খাতায় করিয়ে দিচ্ছি একটু পরে, আগে একটু বুঝিয়ে দিই সব কটা, থিওরিটিক্যাল কনসেপ্টটা বুঝিয়ে, এটা থিওরিটিক্যাল কনসেপ্ট বোঝানোর জন্য অঙ্ক, এটা থিওরি বোঝানোর জন্য অঙ্ক করালাম, ঠিক আছে তো। কি আছে কিছু জিজ্ঞেস করবি, হ্যাঁ ওটা 25, ওটা 25 করতে বললাম। এই দেখ শোন, হয়ে গেল 234 এ বুঝিয়ে দিলাম, বোঝা গেল তো, তারপর অঙ্ক করবো, ব্যাস হয়ে যাবে। 234 বি, 234 বি, আমি তো 234 এটা তো মুখে অনেকক্ষণ বললাম, 234 বি বলতে পারি, বলে একটু নোট দিয়ে বুঝবো। 234 বিতে কি বলা আছে, 234 বিতে এখন প্রশ্ন উঠতে পারে, স্যার 234 বিতে ইন্টারেস্ট কত পার্সেন্ট চাপাতে হবে, 1%। দেখ এতেও 1% নেবে, বিতেও 1%, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু ওখানে পিরিয়ডটা কি হিসাবে হয়েছিল, কবে রিটার্ন সাবমিট করার কথা আর তুই কবে সাবমিট করেছিস, এটা তো নিয়ম ছিল, কিন্তু এখানে কিন্তু এরকম নয়। এখানে কি হয়, এখানে কাউন্টিং হয় কবে বলতো, 1 এপ্রিল থেকে, ভালো করে শুনবি, কাউন্টিং হয় 1 এপ্রিল। 234 বি, 234 বিতে কাউন্টিং হবে কবে থেকে, 1 এপ্রিল থেকে কাউন্ট, ঠিক আছে। এখানে লিখেছি দেখ, ইন্টারেস্ট উড বি 1% পার মান্থ, ঠিক আছে, অর ওই যাই হোক পার্ট অফ দ্য মান্থ, স্যার পার্ট অফ দ্য মান্থ আমি বলে দেবো এখন, ওই একই আগের মতনই পার্ট অফ দ্য মান্থ, ঠিক আছে, ফ্রম 1 এপ্রিল অফ অ্যাসেসমেন্ট ইয়ার, ফ্রম 1 এপ্রিল, ঠিক আছে, 1 এপ্রিল অফ অ্যাসেসমেন্ট ইয়ার, আপ টু দ্য ইন্টারেস্ট উড বি 1%, সরি, আপ টু দ্য ডেট অফ পেমেন্ট অফ ট্যাক্স, তাহলে তুই যেদিন ট্যাক্স পেমেন্ট করবি 1 এপ্রিল থেকে তুই যেই তারিখে ট্যাক্স পেমেন্ট করবি সেই তারিখ অব্দি গোনা পিরিয়ড, বোঝা গেল। কি পিরিয়ডটা কি বললাম, এখানে পিরিয়ড কি হবে, বিতে 1 এপ্রিল অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার থেকে যেই তারিখে তুই ট্যাক্স পেমেন্ট করবি,
ঠিক আছে, ট্যাক্স পেমেন্ট করবে সেই তারিখ, ঠিক আছে, সেই তারিখে হবে পিরিয়ড। স্যার কত টাকার উপর হবে সে তো তুই বুঝতেই পারছিস, বলবো আমরা। এখানে বলেছে কি, বলছে ট্যাক্স ডিউ আফটার ডিডাক্টিং ট্যাক্স। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, ট্যাক্স যত টাকা ডিউ থাকবে, ধর তো ট্যাক্স পে করার কথা এত টাকা, ট্যাক্স পে করার কথা ধর 1 লাখ টাকা, তার মধ্যে তুই গভর্নমেন্টকে ধর অ্যাডভান্স দিয়ে দিয়েছিস, ধর 20-30 হাজার টাকা দিয়ে দিয়েছিস, তাহলে বাকি রইলো কত? যত টাকা বাকি রয়েছে তার উপরই তো ট্যাক্স ক্যালকুলেট, মানে মোট কথা শর্ট ফলের উপর ক্যালকুলেট। আগেও যখন শর্ট ফলের উপর ক্যালকুলেট হয়েছিল, আরে আগেরটা আর এটা পুরো সেম, আগেরটাও শর্ট ফলের উপর 1%, এখানেও শর্ট ফলের উপর 1%, কিন্তু আগের পিরিয়ডের কনসেপ্টটা একটু আলাদা, এখানকার পিরিয়ডের কনসেপ্টটা আলাদা, বাকি তো সেম, পিরিয়ডের কনসেপ্টটা আলাদা, ঠিক আছে? বোঝা গেল? এবার বলছে কি দেখ, এখানে এখানে লেখা আছে নো ইন্টারেস্ট উড বি লেভি, মানে কোনো ইন্টারেস্ট চাপাবে না। 234 বিতে বলছে ইন্টারেস্টই নেবো না, কখন ইন্টারেস্ট নেবো না, এইটাই খুব ভাইটাল লাইন, এই লাইনটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। তোকে যদি 234 বি থিওরি লিখতে দেয়, তুই এই লাইনটা না লিখিস নাম্বার পাবে, এই লাইনটা পার্টিকুলার, এই লাইনটা বলছে নো ইন্টারেস্ট উড বি লেভিড, কোনো ইন্টারেস্ট বি নেবে না 234 বিতে, কখন নেবে না? ধর বলছে 90% অফ সাচ ট্যাক্স, মানে তোর যত টাকা ট্যাক্স শিখছিস তো, তোর ধর 1 লাখ টাকা ট্যাক্স দেওয়ার কথা, হিসাব করে দেখা গেল তোর কাছে গভর্নমেন্ট ধর 1 লাখ টাকা ট্যাক্স পাবে, ঠিক আছে? 1 লাখের 90% কত হয়? 90,000 টাকা। তুই যদি 90,000 টাকা যদি অ্যাডভান্স দিয়ে দিস গভর্নমেন্টকে, তাহলে বিল আসবে। তুই যদি 90,000-এর জায়গায় যদি তুই ধর 89,000 টাকা দিস গভর্নমেন্টকে, তাহলে বিল আসবে। তাহলে বলেছে কি, বুঝলি কি বলেছে? 90% অফ অ্যাসেস ট্যাক্স, অ্যাসেস ট্যাক্সের 90% যদি তুই অ্যাডভান্স করে দিস, তাহলে বিল আসবে। বুঝতে পারলি লাইনটা কি লেখা আছে? দেখ বলছে 90% অফ সাচ ট্যাক্স ইজ পেড বাই ওয়ে অফ অ্যাডভান্স ট্যাক্স বাই 31st মার্চ এভরি ইয়ার, তাহলে কিন্তু তোর কোনো ফি লাগবে। অঙ্ক অঙ্ক দিয়ে বোঝাবো, ঠিক আছে? এখানে লেখা আছে, থিওরিটা তুই করে নিতে পারবি, যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে লেখা আছে। পরীক্ষায় থিওরিটা লিখতে হবে, তুই একবার করে নিবি, যা বললাম এই কথাই এখানে লেখা আছে। এই যে বীর অঙ্ক দেখ, 103 পাতায় চলে, 103 পাতায় চলে বীর অঙ্ক করো। কি বলছে? ট্যাক্স পেবেল অন অ্যাসেস্ট ইনকাম, দেখেছিস তো কি লেখা আছে? ট্যাক্স পেবেল অন অ্যাসেস্ট ইনকাম, ওই যে তোর যে অ্যাসেস্ট ইনকাম, অ্যাসেস্ট ইনকাম, তার উপর ট্যাক্স পে করতে হবে কত? 2,06,700 টাকা, এই টাকা 2,06,700 গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। তারপরে তুই অলরেডি অ্যাডভান্স করে দিয়েছিস কত? দেখ অ্যাডভান্স করেছিস কত বল? 1,68,000 অ্যাডভান্স করে মাথায় রাখবি, ঠিক আছে তো? আর টিডিএস দিয়েছিস কত গভর্নমেন্টকে? 16,700, টিডিএস দিয়েছিস কত? 16,700। তাহলে গভর্নমেন্ট তোর কাছে আর কত টাকা পাচ্ছে দেখতে হবে তোর, তোর গভর্নমেন্ট কত পায় সব বলছি, হ্যাঁ? দেখ নিচে দেখ অ্যান্সার করেছিস, সলিউশন এখান থেকে, এটাও 1 বছর এসেছিল পরীক্ষা, রিসেন্ট ইয়ারে এসছে অঙ্ক। ট্যাক্স পেবেল অন অ্যাসেস্ট ইনকাম কত? 2,06,700। তার মানে তুই গভর্নমেন্টকে টিডিএস দিয়ে দিয়েছিস কত? 16,700, ঠিক আছে তো? তাহলে বুঝতে পারছিস তো? জিজ্ঞাসা করবি কিন্তু, অসুবিধা হলে জিজ্ঞাসা করবি কিন্তু, বারবার জিজ্ঞাসা করবি। আর আমি তো অঙ্ক করাবোই সামনে বসে এখন, এরপরেই করাবো, এরপরে সি পড়াবো, তারপর এফ পড়াবো, তারপর অঙ্ক, ঠিক আছে? ট্যাক্স পেবেল অন অ্যাসেস্ট ইনকাম কি লেখা আছে? ট্যাক্স পেবেল অন অ্যাসেস্ট ইনকাম, তো কোশ্চেনেই বলে দিয়েছি, তোকে তো কোশ্চেনেই বলে দিয়েছে ট্যাক্স পেবেল অন অ্যাসেস্ট ইনকাম, মানে তুই যে টাকাটা ইনকাম করলি তাতে একটা অ্যাসেসমেন্ট হবে, তুই যে টাকাটা সারা বছর ধরে ইনকাম করলি তাতে একটা অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্ট করা হয়েছে, অ্যাসেসমেন্ট করার পর ওটা বলছে তুমি যা ইনকাম করে তার উপর ট্যাক্স দিতে হবে তোমাকে 2,06,700। আমি গভর্নমেন্টকে দিয়ে টিডিএস দিয়ে দিয়েছি কত? 16,700, ঠিক আছে তো? তাহলে 8 থেকে 16,700 বাদ দিলে কত হচ্ছে? 1,90,000। এই 1,90,000 কে বলা হয় অ্যাসেস ট্যাক্স। তাহলে তুই জানতে পারলি অ্যাসেস ট্যাক্স বের করার নিয়মটা কি? ওই ট্যাক্স পেবেল অন অ্যাসেস্ট ইনকাম থেকে যদি তুই টিডিএস বাদ দিস, তখন তাকে বলা হয় অ্যাসেস ট্যাক্স, ঠিক আছে? বা তোর যদি মনে হয় আমি এখানে একটু ছোট করে লিখেছি, জাস্ট ভ্যালু গুলো লিখছি, ধর তোর কত ছিল? 2,06,700 গভর্নমেন্ট পাবে তোর কাছে ট্যাক্স, এই টাকার ট্যাক্স পাবে। তার মধ্যে তুই অ্যাডভান্স দিয়ে দিস কত গভর্নমেন্টকে? বল 1,68,000 দিয়ে দিয়েছিস, আর হচ্ছে তোর টিডিএস দিয়েছিস কত? বল 16,700, তাই তো? তাহলে বাকি দিয়ে বল কত আছে, কত হচ্ছে? কর, ক্যালকুলেটর মাইনাস কর, 22,000 টাকা। তার মানে শর্ট ফল, এই 22,000 টাকা কি হলো? শর্ট ফল। এর উপরই তো ইন্টারেস্ট চাপাতে হবে, কিন্তু আদৌ বিল লাগবে কিনা তোকে তো কি চেক করতে হবে, চেক, চেক বুঝিস তো? তোকে চেক করতে হবে আদৌ তোর বিল লাগবে। যদি বিল লাগে তখন 22,000-এর ওপর হবে, কিন্তু বি কি লাগবে, বি কি লাগবে এটা চেক করতে হবে। কি করে চেক করব? ওই যে প্রথমে বললাম থিওরিতে 90% অফ অ্যাসেট ট্যাক্স,
তারপর অ্যাসেস ট্যাক্স কত বেরোলো বল? এই দেখ অ্যাসেস ট্যাক্স কত, 2,06,700। তার থেকে কি বাদ দিতে হয়? টিডিএস। টিডিএস কত ছিল? 16,700। বাদ দিয়ে কত হলো? 1,90,000। এটাকে বলা হয় অ্যাসেস ট্যাক্স। এর উপর 90% করবো 1,71,000। 1,71,000 যদি তুই অ্যাডভান্স করে দিস তাহলে বি লাগবে না। তুই কি 1,71,000 করেছিস? না, তাহলে বি লাগবে। তার মানে বুঝতে পারলি এখানে বি লাগবে কি লাগবে না এটাকে চুজ করতে হবে। তারপর অঙ্ক তো আগের মতো। তারপর দেখ অঙ্ক বলি, স্যার অঙ্ক কি করে করবো? একটা নর্মাল অঙ্ক। 22,000 টাকা 1% কমার রুলটা কি? পিরিয়ড কি বলছে? বির রুল কি বলছে? বির পিরিয়ডটা কি হয়? 1 এপ্রিল থেকে শুরু হবে যবে পেমেন্ট করেছিস। এখানে তো পেমেন্টের ডেট বলে দেয়নি। এখানে পেমেন্টের ডেট না বলে দিয়ে যখন অঙ্ক করবি না লিখে দেবে কি বলতে? অ্যাসেসমেন্ট অর্ডার বলে একটা কথা লেখা থাকে, অ্যাসেসমেন্ট অর্ডার। তো দেখ অ্যাসেসমেন্ট অর্ডার কত দিয়েছে? 23/12/24। কোন ক মাস হচ্ছে? 9 মাসই তো হচ্ছে। 9 মাসই তো হচ্ছে, হয়ে গেল, শেষ। বুঝতে পারলি ব্যাপারটা কিছুটা? এই যে তুই এখন বুঝে গেলি না কিছুটা, তারপরে এবারে অঙ্ক করানোর সময় অতটা খাটতে হবে না। এবার দেখ তাহলে 234 এ বললাম, বি বললাম, সি বলি। সি দেখ, সিটা না, সি তারা খুব ভালো করে পারবে যে অ্যাডভান্স ট্যাক্স করে ফেলছে। মানে সিটা মানেই অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্সের সি। তোর যে অ্যাডভান্স ট্যাক্স শিখেছিস মনে পড়ে? বলতে কি অ্যাডভান্স ট্যাক্সের রুল কি বলেছিলাম? ইনস্টলমেন্টের ইনস্টলমেন্ট কি ছিল? অ্যাডভান্স ট্যাক্সের ইনস্টলমেন্ট গুলো কি কি ছিল? কোন কোন তারিখে দিতে হতো অ্যাডভান্স ট্যাক্স? 15 তারিখে সবকটা মাস, লাইক জুলাই, জুনে 6, 9, 12, 3। তার মানে 15 জুন ছিল, তারপর 15 সেপ্টেম্বর ছিল, 15 ডিসেম্বর ছিল, 15 মার্চ ছিল। ঠিক আছে? দেখ এখানে ডেট কিছু লেখা আছে? লেখা আছে, আমি খুঁজে দেবো, সব খুঁজে দেবো। এই দেখ এখানে যে ছোট্ট ছোট করে দাগ দিচ্ছি। এই দেখ প্রথম প্রথম বক্সে কি ছিল? 15ই জুন ছিল, তারপরটা 15ই সেপ্টেম্বর ছিল, 15ই ডিসেম্বর ছিল, 15ই মার্চ ছিল। ঠিক আছে? এইটুকু দাগ দিলাম, এই পুরো দাগ দিচ্ছি না। তারপর কি ছিল বল? 15ই জুনে কত পার্সেন্ট দিতাম? মনে আছে কত পার্সেন্ট দিতাম? 15%। তারপরে কত দিতাম? 45। তারপর কত দিতাম? 75। তারপর 100। দেখ এখানে আছে লেখা, লেখা থাকতে হবে। দেখ এই দেখ 15, এই দেখ 45, এখানে এটা 75 হবে, 75 আর তারপর এটা 100। ঠিক আছে? তো তাহলে বুঝতে পারলি 15, 45, 75, 100। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি দুটো পয়েন্ট বলে দিলাম কিন্তু। এবার দেখ, আচ্ছা 34 তে, আচ্ছা এতে ইন্টারেস্ট কত পার্সেন্ট লেগেছিল? 1%। বিতে কত পার্সেন্ট লেগেছিল? 1%। সিতে কত লাগবে? 1%ই লাগবে। দেখ এটা ইন্টারেস্ট লেখা আছে, দেখ 1% পার মান্থ, 1% পার মান্থ, 1% পার মান্থ, 1% পার। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা দেখ, তাহলে এইখানে এই ঘরে কিছুই লেখেনি, এই ঘরে তুই যে অ্যাডভান্স ট্যাক্স করেছিস ওটাই লিখেছে। ঠিক আছে, ঘরটায় কি লিখেছে? রেট অফ ইন্টারেস্ট বললাম। পিরিয়ডটা, পিরিয়ডটা কি জানিস তো? পিরিয়ডটা মনে রাখবি, মনে রাখবি কি? 3টে 3 আর 1। প্রথম প্রথম ইনস্টলমেন্টে 3 মাস, তারপরেরটায় 3 মাস, তারপরেরটায় 3 মাস, আর লাস্টে 1। মনে রাখতে হবে তো? প্রথম 3টে 3 মাস করে তারপরটা 1। প্রথম 3টে 3 মাস করে তারপরটা 1। ঠিক আছে? প্রথম 3টে 3 মাস করে তারপরটা 1 মাস। বারবার বলছি 3টে 3 1, 3টে 3 1, মনে রাখবি কিন্তু। এখানে পিরিয়ড এইভাবে হয়। এখানে পিরিয়ড কিন্তু আগের দুটোর মতন না, এখানকার পিরিয়ড একটু আলাদা। 3 3 3 1। ঠিক আছে? 3 মাস 3 মাস 3 মাস 3 মাস। ঠিক আছে? এটা রুল ফেলে দিয়েছে, এটা রুল দিয়েছে, এটা 1 মাস। প্রথম 3টে 3 মাস, তারপরে 1 মাস। ঠিক আছে? আচ্ছা দেখ এত অবধি হলো। এবার পরে 234 সি জিনিসটা কেন লাগবে? দেখ কি লেখা আছে? ইন্টারেস্ট। 234 সি লাগবে কেন? ইন্টারেস্ট ফর ডিফারমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স। তোকে গভর্নমেন্ট অ্যাডভান্স ট্যাক্স দিতে বলেছে। শোন না, তোকে গভর্নমেন্ট অ্যাডভান্স ট্যাক্স আমরা কি শিখেছি? অ্যাডভান্স ট্যাক্সে 15 জনে কত পার্সেন্ট দিতে হয়? 15%। দেখা গেলো তুই 15% 15 জনের মধ্যে দিতে হবে, তুই দিসনি বা দেরি করে দিয়েছিস। 15 জনে দিতে হবে, তুই 15 সেপ্টেম্বর দিয়েছিস। বুঝতে পারলি তো? তাহলে কি করবে সরকার? ইন্টারেস্ট নেবে না? এখানে তাই লিখে ইন্টারেস্ট ফর ডিফারমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স। তুমি যদি অ্যাডভান্স ট্যাক্স যদি দেরি করে পেমেন্ট করো তখন ইন্টারেস্ট চাপাবো। ঠিক আছে? বুঝতে পারলি? অ্যাডভান্স ট্যাক্স দেরি করে পেমেন্ট করলে ইন্টারেস্ট চাপাবে। ঠিক আছে তো? তাহলে দেখ কি লেখা আছে এখানে, এখানে কি লেখা আছে? এই যে এখানে ঘরটা কি লেখা আছে, যদি বুঝতে অসুবিধা হয় না আমি তোকে বলে দিচ্ছি। দেখ সাপোজ ধর তোর 1,00,000 টাকা অ্যাডভান্স ট্যাক্স, তাই তো? 1,00,000 টাকা অ্যাডভান্স ট্যাক্স। তা 15 জনে তোকে দিতে হবে কত? 15 জনে 1,00,000-এর 15% কত? 15,000 টাকা দিতে হবে।
ঠিক আছে? তুই ধর 10,000 টাকা দিয়েছিস, তাহলে কত টাকা বাকি রেখেছিস? 5,000 টাকা। এই 5,000 টাকার উপর ইন্টারেস্ট কত? 1% ইন্টু, তাহলে বুঝছিস তো এখানে এটাই লেখা আছে, দেখ ভালো করে পড়। এখানে কি লেখা আছে? বলছে 15% অফ অ্যামাউন্ট, মানে তোর উপর চাপালো 15% অ্যামাউন্ট মাইনাস ট্যাক্স অলরেডি পেড, তুই কত টাকা পে করে দিয়েছিস, ঠিক আছে? তো তোকে দেখা গেলো তোকে 15% গভর্নমেন্ট পে করতে বলছে, কিন্তু তুই কত পে করি? কিছু পে করেছিস, দেখা গেলো তুই পুরোটাই পে করিস, তাহলে ইন্টারেস্ট নেবে না। তুই যদি কিছু পে না করিস তাহলে অবশ্যই ইন্টারেস্ট নেবে, বা যত টাকা বাকি আছে তার উপর ইন্টারেস্ট নেবে। গল্পটা বলতে যেখানে বলছে 15%, এখানে লেখা আছে 15% অ্যামাউন্ট, ঠিক আছে? লেখা আছে 15% অ্যামাউন্ট মাইনাস ট্যাক্স অলরেডি পেড 15 জুন, ঠিক আছে? তো এরকম ভাবে সব করায়। তারপর একটা কথা বলবে 45% পেমেন্ট, 45% পে করার কথা, দেখা গেল তুই কত টাকা পে করেছিস। তারপর একটা 75% পে করার কথা, তুই কত টাকা পে করেছিস। আর ওখানে 100% পে করার কথা, কত টাকা পে করেছিস। এটা তো জাস্ট, এটা তো পরীক্ষায় যদি থিওরি দেয় তখন এই চারটা তোকে তুলে দিয়ে আসতাম, ঠিক আছে? তো আমি তো তখন এখন তোকে একটা অঙ্ক করাচ্ছি, তাহলে অঙ্ক করালে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, একটা অঙ্ক করলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আর একটা কথা একটা বলা হয়নি এখানটায়, এই পয়েন্টটা, এই পয়েন্টটা এখানে ছিল নোটস, দেখ উপরে একটা নোটস ছিল, দেখ নোটস ছিল, নোটসটা পড়, পেয়েছিস নোটসটা? 102 পাতার একদম নিচে কি বলেছিল? বলছে হোয়ার অ্যান এসএসসি হ্যাজ পেড 12% অর, আচ্ছা আমি কি বললাম, প্রথম ইনস্টলমেন্টে অ্যাডভান্স ট্যাক্স ফার্স্ট ইনস্টলমেন্ট কত পার্সেন্ট দেওয়ার কথা? 15%, 15% দেওয়ার কথা। এবার কেউ যদি 12% দিয়ে দেয় না, তাহলে ইন্টারেস্ট নেবে না। 15% দেওয়ার কথা, যদি 12% দিয়ে দেয় সরকার তাকে কনসিডার করবে, বলে যাও ঠিক আছে কোনো সমস্যা নেই, 12% দাও, অ্যাটলিস্ট 12%, বুঝতে পারলি তো? এখানে দেখ তাই লিখেছে হোয়েন, সরি হোয়েন, হোয়ার অ্যান এসএসসি হ্যাজ পেড 12% অর মোর, 12% বা তার বেশি যদি ট্যাক্স পে করে দেয়, ঠিক আছে, অ্যাজ অ্যাডভান্স ট্যাক্স অন অর বিফোর 15 জুন, দেন নো ইন্টারেস্ট আন্ডার সেকশন 234 সি ইজ পেমেন্ট, বুঝতে পারলি তো? এবছর পরীক্ষায় এসেছিল, বুঝতে এই পয়েন্টে এসেছিল। যারা ওই থরলি মুখস্থ করে চলে যায় তারা তো খুব ঘাপলা হয়ে গেছে, নাম্বার কেটে দিয়েছে। পরীক্ষায় কোশ্চেনটার ফিগারটা এমনই ছিল না, বুঝতে পারলি তো? ও কি করেছিল, ও বেশি পে করে দিয়েছিল, বেশি পে করে মানে কোশ্চেনে যে এক্সামিনে যে কোশ্চেন সেট করেছিল না, তো এখানে কি লিখেছে, যদি 12% পে করে দেয় তাহলে কোনো ইন্টারেস্ট চাপাতে হবে, আর ওখানে প্রথম ইনস্টলমেন্ট কোনো ইন্টারেস্ট চাপাতেই হবে না, এমন কোশ্চেন সেট করেছে। বুঝতে পারলি না কি বললাম আমি? ধর 1,00,000 টাকা অ্যাডভান্স ট্যাক্স টোটাল, তো প্রথম ইনস্টলমেন্ট দিতে হবে কত? 15%, 15,000 টাকা দিতে হবে। টোটাল 15,000 টাকা পে করার কথা, দেখা গেল ও 15,000 টাকার জায়গায় ওদের 13,000 টাকা দিয়ে দিয়েছে, 13,000 টাকা দিয়ে দিয়েছে। রুল কি বলছে? 12%, মানে 12,000 টাকা অব্দি অ্যালাউ করছে। 12,000 টাকা যদি তুমি পে করে দাও তাহলে তোমার থেকে ইন্টারেস্ট নেবে না, ও তো 13,000 টাকা পে করে দিয়েছে, ইন্টারেস্ট নেবে? তো এইটা দিয়ে দিয়েছিল। তো অনেক অনেক হয়তো অনেক স্টুডেন্ট ভুল করেছিল এই পয়েন্টটা। প্রথম পয়েন্টটা বুঝতে পারলি, এটা প্রথম ইনস্টলমেন্টে 12%, সেকেন্ড ইনস্টলমেন্টে কত রেখেছে? 36%। দেখ সেকেন্ড ইনস্টলমেন্ট কত রেখেছে? 36%। সেকেন্ড ইনস্টলমেন্টে যদি তুমি 36% পে করে দাও অ্যাডভান্স ট্যাক্সের, তাহলে তোমার থেকে আর নেবে না। কি নেবে না? তোর থেকে আর ইন্টারেস্ট নেবে না। স্যার এবার থার্ড আর ফোর্থ এর কোনো রুলই করেনি, শুধু ফার্স্ট আর সেকেন্ড এর জন্য করেছে, থার্ড ফোর্থ এ করেনি, ঠিক আছে? আচ্ছা, পেনাল্টিটা বলে দিই তারপর একবার অঙ্কে চলে আসি। পেনাল্টিটা বলে দিই তারপর অঙ্কে চলে আসি। পেনাল্টি, পেনাল্টিও তোকে অলরেডি শুরুতেই বললাম, পেনাল্টি বল, পেনাল্টি বললাম মনে আছে? পেনাল্টি কখন নেবে? তুমি রিটার্ন দেরি করে সাবমিট করলে পেনাল্টি নেবে। পেনাল্টির অ্যামাউন্ট কত ছিল, লিমিট কত আছে? 1,000 আর 5,000। 1,000 কখন নেবে? 5 লাখের মধ্যে হলে। আর 5,000 কখন নেবে? 5 লাখের বেশি হলে। দেখ এখানে তা পড় না, ভালো করে পড় না, ভালো করে পড়, এটাই লিখে দিয়েছি, আর কিচ্ছু লিখে নি, আর কিছু লিখে নি। বলছে ইফ দ্য টোটাল ইনকাম ডাজ নট এক্সিড বেসিক এক্সেম্পশন লিমিট, নো লেট লেট ঠিক আছে, লেট ফাইলিং ফিস অ্যাপ্লিকেবল, ঠিক আছে তো? আর বলছে ইফ টোটাল ইনকাম ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 5 লাখ, টোটাল ইনকাম যদি 5 লাখ বা 5 লাখের কম হয় তাহলে 1,000 টাকা ফাইন নেবে। আর যদি টোটাল ইনকাম যদি 5 লাখ টাকা ক্রস করে যায়, ঠিক আছে তো, তখন তোর থেকে কত টাকা নেবে? 5,000 টাকা ফাইন। আচ্ছা দেখ, বুঝছিস তো এখানে কি বললাম? আজকে ধর তোর টোটাল ইনকাম 5 লাখ টাকা ক্রস করে গেছে, 5 লাখ টাকা ক্রস করলে কি তোর থেকে ফাইন নেবে? 5 লাখ টাকা ক্রস, ইনকাম 5 লাখ টাকা ক্রস করলে কি ফাইন নেবে? রিটার্ন দেরি করে সাবমিট করতে হবে, এটা মাথায় রাখবি। 5 লাখ টাকা তোর ইনকাম 5 লাখ টাকার বেশি, কিন্তু তোর স্যার আমি রিটার্ন তো টাইমে সাবমিট করেছি, তাহলে কেন ফাইন দেবো? রিটার্ন দেরি করে সাবমিট করেছিস,
এবং ইনকাম 5 লাখ টাকার বেশি, তখনই 5,000 টাকা। এখানে এই কথাগুলো বলেছে, ঠিক আছে? মাথায় রাখবে। তো এই কোশ্চেন এটা কিন্তু ভালো করে পড়ে যাস, কিন্তু 2 নাম্বার দেয় কিন্তু এখান থেকে, কোশ্চেন দেয় এটা। হয়ে গেল। বলেছে কোশ্চেনটা পড়ছি, মনোযোগ সহকারে শুনে যাও, ঠিক আছে? বলছে ট্যাক্স পেবেল বাই তুহিন, অঙ্কটা কাট দিয়ে তুহিনের অঙ্ক দিয়ে, তুহিন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 ইজ কম্পিউটেড অ্যাট রুপিস 1,08,600। তার মানে কি বলতে চেয়েছে, ভদ্রলোকের নাম কি তুহিন, ঠিক আছে? তুহিন সারা বছর ধরে ইনকাম করেছে, তা ইনকাম করলে তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। ও যা সারা বছর ইনকাম করেছে তার উপর একটা হিসাব করা হয়েছে, দেখা গেছে সেটা কম্পিউট করে দেখা গেছে যে গভর্নমেন্টকে ওকে কত টাকা ট্যাক্স দিতে হবে, 1,08,600 টাকা ট্যাক্স দিতে হবে। বোঝা গেল? বোঝা গেল লাইনটার মানে? যেটা তোরা মনে কর ওই অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার শিখলি না, প্রথমে কি করে ট্যাক্স কি করে ক্যালকুলেট করতে শিখলি, সেই ট্যাক্সটা ক্যালকুলেট করে দিতে, বা তুই অ্যাডভান্স ট্যাক্স করলি, তুই অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল আর অ্যাডভান্স ট্যাক্স জানা থাকলে এই চ্যাপ্টার করার কোনো ব্যাপার, ঠিক আছে? এই চ্যাপ্টার করার কোনো ব্যাপার না। বলছে ফ্রম দ্য ফলোইং ডিটেলস কম্পিউট ইন্টারেস্ট পেবেল, তোকে 234 A লাগাতে বলেছে, 234 B লাগাতে বলে। জাস্ট একটু তোকে ব্যাকগ্রাউন্ডটা বুঝিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড মানে এর ব্যাকগ্রাউন্ডটা বুঝিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা না বললে হয়তো একটু অসুবিধা হবে। 234 এর ব্যাকগ্রাউন্ড কি বলছে আর 234 বির ব্যাকগ্রাউন্ড কি বলছে। ব্যাকগ্রাউন্ড মানে বুঝতে পারছিস যে জিনিসটা কি 234 এ, মনোযোগ সহকারে শুনবি, মনোযোগ সহকারে শুনবি। 234 A কি বলছে, 234 B কি বলছে। আজকে ধর ইন্ডিভিজুয়াল বুঝিস তো কাকে বলে, আমি একটা ইন্ডিভিজুয়াল, তুই একটা ইন্ডিভিজুয়াল, এখানে তোরা যারা পড়ছিস তোরা সবাই কিন্তু ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়ে। ইন্ডিভিজুয়াল বুঝতে পারছিস তো? আরে প্রথম চ্যাপ্টারই তো পড়লাম নাকি, অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল মানে যে কোনো একজন পার্সনের ট্যাক্স মানে ট্যাক্স কম্পিউটেশন করতাম, ঠিক আছে? তো ইন্ডিভিজুয়াল যে কোনো একজন ইন্ডিভিজুয়াল, এখানে ইন্ডিভিজুয়ালের নাম কি বলেছে অঙ্কটায়, ইন্ডিভিজুয়ালের নাম তুহিন, বুঝতে পারলি তো? তুহিন, ইন্ডিভিজুয়ালের নাম তুহিন। তো যে কোনো একজন ইন্ডিভিজুয়াল ও সারা বছর ইনকাম করলো, ইনকাম করলে কি করতে হয়, তো রিটার্ন সাবমিট করতে হয়। কি বললাম, রিটার্ন। সবাই যারা ইনকাম করে, যারা ইনকাম করে না সবাইকে কিন্তু রিটার্ন সাবমিট করতে হয়, অর্থাৎ বলবে যে আমি কোন জায়গা থেকে কত টাকা ইনকাম করেছি সব উনি নিয়ে একটা রিটার্নটা সাবমিট করতে হয়। সেটা হচ্ছে তোর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনকাম ট্যাক্স ইন্ডিয়ার একটা পোর্টাল আছে, সেখানে সাবমিট করতে হয়, ঠিক আছে? এর জন্য প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, সব করে সাবমিট করতে হয়, ঠিক আছে? প্রশ্ন হলো যে কোনো ইন্ডিভিজুয়াল যে রিটার্ন সাবমিট করে, রিটার্ন সাবমিট করার ডেটটা কি, রিটার্ন সাবমিট করার একটা নির্দিষ্ট দিন আছে, মানে এমন নেই তোর যেদিন ইচ্ছা হবে সেদিন করবি, রিটার্ন সাবমিট করার একটা দিন আছে, ওই দিনের মধ্যে তোকে রিটার্নটা সাবমিট করতে হবে। কি বললাম, একটা দিন আছে, সেই দিনের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। স্যার দিনটা কি, দিনটা দেখ লিখছি 31শে জুলাই। কবে বললাম, পরীক্ষায় শর্ট কোশ্চেন দিতে পারে, 1 নাম্বার দিতে পারে, যে বলতে পারে একজন ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেট কবে, ভুলে যাস না, ভুলে গেলে কিন্তু হবে না। যে কোনো একজন ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেট কবে, 31শে জুলাই। বাড়িতে যদি কেউ ব্যবসা করে, কেউ যদি চাকরি করে, তাদেরকে জিজ্ঞাসা করবি, সে যদি ট্যাক্স দেয় জিজ্ঞাসা করবি এই যে আচ্ছা তো বলছে তুই জিজ্ঞাসা করবি তুমি কি ট্যাক্স দাও, দাদা হোক, দিদি হোক, বাবা হোক, মা হোক, যে ইনকাম করে, বলছি তুমি কি ট্যাক্স দাও, বলে হ্যাঁ ট্যাক্স দিই। বলে কি তোমাকে ট্যাক্স ফাইল করো, হ্যাঁ ট্যাক্স ফাইল করে, আমার লোক আছে, ট্যাক্সের লোক আছে, সে করে দেয়। তো বলে তোমার রিটার্নটা কবে সাবমিট করো, ও বলবে রিটার্ন সাবমিট করার একটা দিন আছে, যে 31শে জুলাইয়ের মধ্যে তোকে রিটার্ন সাবমিট করতেই হবে। কবে মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে বল, 31শে জুলাইয়ের মধ্যে রিটার্ন সাবমিট করতে। কবে বললাম বল, 31শে জুলাই। যেমন এখন আমাদের প্রিভিয়াস ইয়ার কত জানিস তো, 23-24, 23-24, ঠিক আছে? আমি 23-24 সালে যা কামাবো তার উপর ট্যাক্স অ্যাসেসমেন্ট ইয়ারে দেবো, তাই তো? তার মানে আমাদের যে প্রিভিয়াস ইয়ার 23-24 আছে না, তাহলে আমাকে রিটার্ন সাবমিট করতে হবে কি 23-24 যে ইনকাম করেছি তার রিটার্নটা আমাকে সাবমিট করতে হবে 31 জুলাইয়ের মধ্যে। মানে 31 জুলাই কত, মার্চ না 24, 31 জুলাই, বুঝলেন তো? তাহলে মনে রাখতে হবে কি বললাম, যে কোনো ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেটটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বললাম এটা কিন্তু শর্ট কোশ্চেন দিতে পারে, 1 নাম্বার দিতে পারেন শর্ট কোশ্চেন। মানে তোকে পরীক্ষাতে থিওরি আসে 5 নম্বরের, ধর ট্যাক্স ম্যানেজমেন্ট থেকে বেশ কিছু থিওরি আসে, ধর অঙ্ক কেমন আসবে, ইন্টারেস্ট থেকে 10 নম্বর অঙ্ক আসবে, আর ওটা থেকে 15 নম্বর, 10 আর 15 25 নম্বর অঙ্ক আসবে, ঠিক আছে? 25 নম্বর, 25 থেকে 30 অঙ্ক আসতে পারে। তো তোকে 10 থিওরি লিখতেই হবে চ্যাপ্টার থেকে, ডাইরেক্ট ট্যাক্স থেকে। ওই 10 নম্বরে যে থিওরি থাকবেন তার মধ্যে ধর ওই 10 নম্বর থিওরি কিছু পার্টে পার্টে থিওরি থাকে, পার্টে পার্টে। ধর একটা 5 নম্বর থিওরি থাকলো 2 2 1, ওই 1 এর মধ্যে দিয়ে দিল কি বলতো, একজন ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেট কবে। তুই শুধু লিখবি 31 জুলাই, 1 পেজ আর কিছু। তাহলে কি বললাম, রিটার্ন সাবমিট করার ডেট কবে বললাম বল, যে কোনো ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেট 31শে জুলাই। আচ্ছা স্যার বুঝলাম, কিন্তু তুই যদি এই তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করতে না পারিস স্যার, তাহলে কি হবে, শাস্তি পাবি, শাস্তি দেবে তোকে, গভর্নমেন্ট ইন্ডিয়া তোকে শাস্তি দেবে। 31শে জুলাইয়ের মধ্যে রিটার্ন সাবমিট করতে না পারলে তোর শাস্তি আছে, অর্থাৎ তোর উপর ইন্টারেস্ট লাগবে। 31শে জুলাইয়ের মধ্যে তোকে রিটার্ন সাবমিট করতে হবে। যদি 31শে জুলাইয়ের মধ্যে রিটার্ন সাবমিট করতে না পারিস তাহলে গভর্নমেন্ট
তোর থেকে ইন্টারেস্ট নেবে। ঠিক আছে, স্যার কত কত টাকা ইন্টারেস্ট নেবে, কত দিন নেবে, সব বলছি। সাপোজ উদাহরণ দিচ্ছি, তুই ধর রিটার্নটা কবে সাবমিট করেছিস। সাপোজ ধর তুই রিটার্ন সাবমিট করেছিস কবে, 1 ফেব্রুয়ারি। কবে রিটার্ন সাবমিট করেছিস বল, 1 ফেব্রুয়ারি। তাহলে সাবমিট করার কথা কবে ছিল, 31শে জুলাই, কিন্তু সাবমিট করলি কবে বল, 1 ফেব্রুয়ারি। কত দিন পর সাবমিট করেছিস বল, হিসাব কর বল। বল কতদিন পর। স্যার 8, 9, 10, 11, 12, 1, 6 মাস। 6 মাস কত আছে, 6 মাস। তুই কত বলবি 6 মাস পর, আমি বলছি 7 মাস। 7 মাস কেন বললাম আমি, স্যার 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ফেব্রুয়ারি হচ্ছে তো। নিয়ম হচ্ছে পার্টিকুলার কোনো মাসে যদি তুমি একদিনও ইউজ করো সেই মাসটাকে ধরতে হবে, এটা রুল। ওই মাসে অনেকে ভাবতে পারে স্যার ফেব্রুয়ারি 1 তারিখ ধরার দরকার নেই, ওই বললাম কোনো মাসে যদি একদিনও ইউজ করতে সেই মাসটাকে পুরো ধরতে হবে। তাহলে কত মাস হলো বল, 7 মাস। 7 মাস। তাহলে তুই 7 মাস দেরি করে রিটার্ন সাবমিট করেছিস, তাহলে তোর থেকে ক মাসের ইন্টারেস্ট নেবে, 7 মাসের ইন্টারেস্ট নেবে। স্যার কত পার্সেন্ট নেবে, নিয়ম হচ্ছে 1% ইন্টারেস্ট নেবে, 1% 1 মাসে 1% নেবে 1 মাসে। পার মান্থ লিখেছি 1%, 1% নেবে 1 মাসে, তাহলে 7 মাসে কত নেবে, 7%। বোঝা গেল, বোঝা গেল, 7% নেবে। এবার প্রশ্ন হলো স্যার কত টাকার উপর নেবে, এবার প্রশ্ন হলো স্যার কত টাকার উপর নেবে 7%টা। 7% নেবে কত মাসের মানে কত টাকার উপর নেবে, যত টাকা। সাপোজ আমি বলছি তুই ধর গভর্নমেন্ট তোর কাছে ধর 1 লাখ টাকা ইন্টারেস্ট পায়, কত টাকা ইন্টারেস্ট পায়, 1 লাখ টাকা ইন্টারেস্ট পায়। তুই ধর বলি গভর্নমেন্ট আমি তো তোমাকে অ্যাডভান্স দিয়েছি 20,000 টাকা, সাপোজ 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছি। আবার ধর তুই বলি না স্যার টিডিএস ও দিয়েছি 5,000 টাকা। বুঝতে পারছিস তো গৌরব, গভর্নমেন্ট বলছে আমি তোমার কাছে 1 লাখ টাকা ইন্টারেস্ট পাই, 1 লাখ টাকা ট্যাক্সের টাকা পাই। এবার তুই বলি আমি তোমাকে 25,000 টাকা দিয়ে দিয়েছি, 20,000 টাকা অ্যাডভান্স করেছি আর 5,000 টাকা টিডিএস দিয়েছি, তাহলে আর কত টাকা পাই তোর কাছে, গভর্নমেন্ট তোকে কত 75,000 টাকা পায়। এই 75,000 টাকার উপর, এই 75,000 টাকার উপর ইনভেস্ট। এটা হচ্ছে 234 এর ব্যাকগ্রাউন্ড, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড। বোঝা গেল ব্যাকগ্রাউন্ড কাকে বলে। আচ্ছা স্যার 234 বি কি, এটা বুঝতে পারলি তো, এটা কি বুঝতে পারলি, তুই যদি রিটার্ন দেরি করে সাবমিট করিস তাহলে তোর উপর এ লাগবে। স্যার বি কখন লাগবে, বিটা আলাদা জিনিস, বিটা আলাদা জিনিস। বির নিয়মটা কি জানিস তো, বির নিয়ম, বিতেও 1% লাগবে, 1% প্রতি মাসে। ঠিক আছে, কার উপর লাগবে 1%, শর্ট ফলের উপর। শর্ট ফল বুঝি, শর্ট ফল কি করে বেরোবে, এই যে এটাকে বলা হয় শর্ট ফল, এটাকে বলা হয় শর্ট ফল। এর উপর লাগবে, এর উপর লাগবে বি, শর্ট ফল। আরে ইন্টারেস্ট সবসময় শর্ট ফলের উপরেই লাগে, ইন্টারেস্ট শর্ট ফল মানে তুই গভর্নমেন্ট যত টাকা নেট পাবে তার উপরই ইন্টারেস্ট লাগবে। তাহলে শর্ট ফলের উপর ইন্টারেস্ট, শর্ট ফলের উপর 1%। স্যার বুঝতে পারলাম, বুঝতে পারলাম। প্রশ্ন হলো স্যার এ তো কত সুন্দর বললেন রিটার্ন দেরি করে সাবমিট করলে, স্যার এটা তাহলে কি, এটা তাহলে কখন লাগবে, বি কখন লাগবে। এ তো লাগলে বুঝলাম রিটার্ন দেরি করে সাবমিট করলে এ লাগবে, তাহলে বি কখন লাগবে, দেখ বিটা কখন লাগবে ভালো করে শোন। এখানে অ্যাসেস ট্যাক্স বলে একটা কনসেপ্ট হয়, সে আমরা অঙ্ক করতে করতে বলবো অ্যাসেস ট্যাক্স। কি বললাম, অ্যাসেস ট্যাক্স বলে একটা কনসেপ্ট বলবো, অ্যাসেস ট্যাক্স। অ্যাসেস ট্যাক্স যত থাকবে তার 90%, কি বললাম, অ্যাসেস ট্যাক্সের 90% ক্যালকুলেট করবে। অ্যাসেস ট্যাক্স কি এখন মাথার মধ্যে প্রেশার নিস না, অ্যাসেস ট্যাক্স অঙ্ক করতে বলবে, অ্যাসেস ট্যাক্স প্রশ্নের থাকবে তার 90% ক্যালকুলেট করে দেবে। সাপোজ ধর অ্যাসেস ট্যাক্স আমাকে বলেছে 1 লাখ, এই 1 লাখের 90% করলে কত, 90,000 টাকা। অ্যাসেস ট্যাক্সের 90% তুই কি পে করে দিয়েছিস, যদি অ্যাসেস ট্যাক্সের 90% তুই পে করে দিস অ্যাডভান্স, আমরা বলে না যে তুই যত টাকা ইনকাম হয় তখন গভর্নমেন্টকে অ্যাডভান্স দিতে হয়, টাকাটা অ্যাডভান্স করছিস, তুই অ্যাডভান্স দিচ্ছিস তো, তো সেই অ্যাডভান্সটা কত দিয়েছিস। যদি তোর 1 লাখ টাকা অ্যাসেস ট্যাক্স, তার 90% হচ্ছে 90,000 টাকা, তুই ধর অ্যাডভান্স গভর্নমেন্টকে 90,000 টাকা করে দিচ্ছিস, তাহলে তোর উপর বি লাগবে। যদি স্যার আমি যদি 89,000 টাকা করি অ্যাডভান্স, তাহলে বি লাগবে। তাহলে বির নিয়মটা কি, তোর অ্যাডভান্স ট্যাক্স 90% পে করতে হবে, অ্যাসেস ট্যাক্সের 90% যদি তুই অ্যাডভান্স গভর্নমেন্টকে দিয়ে দিস তাহলে তোর উপর বি লাগাবে। বোঝা গেল, বি কখন লাগবে, বি কখন লাগবে, অ্যাডভান্স ট্যাক্সের 90%, ঠিক আছে, মানে অ্যাসেস ট্যাক্সের 90% যদি তুই অ্যাডভান্স দিয়ে দিস তাহলে তোর উপর বি লাগবে। এই ছিল স্যার বির পিরিয়ডটা কি করে, ওখানে পিরিয়ডটা তো বললাম জবে রিটার্ন সাবমিট করার কথা আর জবে রিটার্ন সাবমিট করছি, বি কিন্তু এরকম নিয়ম। বির নিয়মটা কি, বিটা শুরু হয় 1 এপ্রিল থেকে কাউন্ট, যাই হোক 1 এপ্রিল থেকে কাউন্ট, কবে থেকে কাউন্ট হয় 1 এপ্রিল। 1 এপ্রিল থেকে কোন তারিখ অবধি,
অ্যাসেসমেন্ট অর্ডার কোশ্চেনে বলে দেবে কবে অ্যাসেসমেন্ট অর্ডার বলেছে, সেই অ্যাসেসমেন্ট অর্ডার 1 এপ্রিল থেকে অ্যাসেসমেন্ট অর্ডার অবধি তুলে। তাহলে বুঝতে পারলি এ আর বি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারলি, ব্যাকগ্রাউন্ড জানা খুব জরুরি। ব্যাকগ্রাউন্ড জানলে প্রতিটা টপিকের উপর একটা করে অঙ্ক করে পরীক্ষা করে আমি বুঝতে পারি, একটা অঙ্ক করে পরীক্ষা নেওয়া হবে। ব্যাকগ্রাউন্ড জানাটা খুব জরুরি, বুঝতে পারলি, এটাকে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ কনসেপ্ট, এটাকে বলে কনসেপ্ট। তাহলে মাথায় ঢুকলো এ কি বললাম বুঝেছিস, বি কি বললাম বুঝেছিস তো, এবার তুই অঙ্ক করতে হবে। কিছু মাথায় ঢুকলো তো, মাথায় ঢুকলো তো, এবার দেখ কি বলছে কোশ্চেনটা পর, এবার তুই ভালো বুঝতে পারবি। বলছে দেখ কি বলছে, ট্যাক্স পেবল বাই তুহিন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 ইজ কম্পিউটেড 1,08,600। তার মানে এই ট্যাক্সটা তোকে ক্যালকুলেট করাই আছে, তোর যে ট্যাক্স কনসালটেন্ট, তোর যে ট্যাক্সের লোক, সে করেই দিয়েছে যে তুহিন বাবু তোমাকে না 1,08,600 টাকা ট্যাক্স দিতে হবে, ঠিক আছে, এত টাকা ট্যাক্স দিতে হচ্ছে। ফ্রম দ্য ফলোইং ডিটেলস কম্পিউট ইন্টারেস্ট পেবল এ আর বি লাগাতে বলে, সি করতে বলে, এ আর বি করতে বলেছে, বাই তুহিন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। ঠিক আছে তো, এখানে বলেছে ট্যাক্স পেড করেছিস কবে, 31/1/24। ডেট তো তাই বলছে। হ্যাঁ সব বলবো, সব বলবো, দাঁড়া দাঁড়া। 31/1/24 তুই ট্যাক্স পে করেছিস 42,000 টাকা, আর 31/7/24 তুই ট্যাক্স পে করেছিস 16,600 টাকা। আমি এ করতে গিয়ে একটা কথা বলা হয়নি, একটা কথা, সিম্পল একটা কথা বলা হয়, সেটা বলে দিচ্ছি। তোর যেদিন রিটার্ন সাবমিট করার ডেট, রিটার্ন সাবমিট করার ডেট কবে বললাম, 31শে জুলাই। 31শে জুলাইয়ের আগে যদি তুই ট্যাক্স পে করিস, 31শে জুলাইয়ের আগে তুই যদি কি ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। সেলফ মানে বুঝিস, সেলফ, আমি আমি সেলফ মানে কি, নিজে, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। কখনো কখনো সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কোশ্চেনে নাও বলতে পারে, বলতে পারে আন্ডার সেকশন 144, আন্ডার সেকশন 144 সেলফ অ্যাসেসমেন্টের কথা বলা আছে, ঠিক আছে। তো তুমি যদি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করার আগে দিয়ে দাও, তাহলে সেই ডিডাকশন পেয়ে যাবে। আমি লিখছিলাম না কি কি ডিডাকশন পাবে, ট্যাক্স এত টাকা দেওয়া উচিত, তুই অ্যাডভান্স করেছি এত, টিডিএস করেছি এত, সেলফ অ্যাসেসমেন্টটা মাইনাস করতে পারিস। কখন মাইনাস করবি, যদি 31শে জুলাইয়ের আগে দিস, 31 জুলাইয়ের পরের দিন কিন্তু মাইনাস করতে পারবি না। তাহলে এখানে কবে দিয়েছিস বল, 31/1/24, ঠিক আছে। 31/1/24 দিয়েছি একটা, আর একটা 31/7/24, ঠিক আছে। তাহলে এটা তো করতে হবে, করে দিচ্ছি, তাহলে 2/24। তাহলে চ অঙ্ক চলে আসি, অঙ্কটা চল। তাহলে প্রথমে হেডিং দিবি ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A। লিখবি, হ্যাঁ কি লিখবো বল, ক্যালকুলেশন অফ, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A, এই তো বলেছি, দাগ কাট, একটা দাগ কাটলে হবে বুঝে। পার্টিকুলার, আর এখানে লিখবো রুপিস। প্রথমে লেখ ট্যাক্স পেবেল, বা তুই লেখ ট্যাক্স লাইবিলিটি, লেখ ট্যাক্স লাইবিলিটি, না লেখ ট্যাক্স লাইবিলিটি, ট্যাক্স লাইবিলিটি হিসাব করে দেখা গেছে ট্যাক্স লাইবিলিটি কত, ট্যাক্স লাইবিলিটি বেরিয়েছে কত, 1,08,600 এটা বেরিয়েছে ট্যাক্স লাইবিলিটি, ঠিক আছে। এবার এর থেকে মাইনাস করতে হয়, কি কি শিখেছি বল, কি কি মাইনাস করতে শিখেছি, অ্যাডভান্স ট্যাক্স, মনে পড়ছে তো, রুল আছে, রুল, গভর্নমেন্ট, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে 1,08,600,
গভর্নমেন্টকে দিতে হবে 1,08,600, তার মানে তুই অ্যাডভান্স করে দিস কত গভর্নমেন্টকে বল, অ্যাডভান্স করে দিস কত? অ্যাডভান্স দেখ ওইভাবে তো লাইন লিখে দেয়নি কত টাকা অ্যাডভান্স করেছিস, কিন্তু আমি বলছি অ্যাডভান্স করেছি 42,000 টাকা। আমি অ্যাডভান্স করেছি কত, 42,000 টাকা। দেখ এখানে ডেটটা দেখ ভালো করে পড়। এখানে ট্যাক্স পেড করেছি 31/1/24। অ্যাডভান্স ট্যাক্স পে করার ডেট গুলো মনে আছে? অ্যাডভান্স ট্যাক্স পে করার ডেট কি কি ছিল মনে কর? একটা 15/2, একটা 15/9, একটা 15/12, আর একটা 15/3। তাহলে তুই অ্যাডভান্স ট্যাক্সটা পে করি কবে? 31/1/24, মানে 31শে জানুয়ারি পে করেছিস। তার মানে কি অ্যাডভান্স ট্যাক্সের ডেটের মধ্যেই করছিস, কেন তুই এই পিরিয়ডের মধ্যেই তো করছিস। তো এইগুলো হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স, ঠিক আছে তো? তার মানে তুই অ্যাডভান্স করেছিস কত, 42,000 টাকা। মাথায় রাখ, অ্যাডভান্স করেছিস কত, 42,000 টাকা। আর কি মাইনাস করতে হয়? টিডিএস। টিডিএস থাকলে মাইনাস করতে হয়। টিডিএস ছিল অঙ্কে, দেখ টিডিএস কত বলেছিল অঙ্কে, 50,000 টাকা। বুঝতে পারলি তো? তাহলে কত হচ্ছে বাদ দিয়ে বল, বাদ দিয়ে বল কত হচ্ছে? 1,08,600, 42,000 আর 50,000 বাদ দিয়ে কত হচ্ছে বল? হ্যাঁ, 16,600। 16,600। তাহলে গভর্নমেন্ট বলছে তাহলে তোমার কাছে তো, তোমার তো এখন এত টাকা দেওয়া বাকি আছে, এত টাকা ট্যাক্স দিতে হবে, তাহলে এত টাকা শর্টফল করেছে। এত অব্দি ক্লিয়ার হচ্ছে তো? এবার ওই তুহিন, তুহিন কি বলেছে? তুহিন বলেছে দেখো, দেখো আমি ট্যাক্স পে করেছি 31শে জুলাই 2024, 16,600 টাকা তো দিতে হবে। এখনো পর্যন্ত হিসাবে কি দাঁড়িয়েছে বল? এখনো পর্যন্ত হিসাব করে কি দাঁড়িয়েছে, না গভর্নমেন্ট ওর কাছে 16,600 টাকা ট্যাক্সের টাকা পাবে। এইবার ও 31শে জুলাই ট্যাক্সটা পে করে দিয়েছে কত, 16,600 টাকা ট্যাক্স পে করে দিয়েছে, 31শে জুলাই পে করে দিয়েছে। তাহলে তো আর কি কোনো শর্টফল আছে বল না? চিন্তা একটু ভেবে চিনতে বল, ভেবে চিন্তে বোঝার ব্যাপার আছে। বুঝতে পারছিস তো? ওর রিটার্ন সাবমিট করার ডেট 31শে জুলাই, আর ওর যা ট্যাক্সের টাকা ডিউ ও তো 31শে জুলাইয়ের মধ্যেই দিয়ে দিয়েছে, আর কি কোনো ফল করছে টাকা? তাহলে ওর কি কোনো ইন্টারেস্ট ওর উপর চার্জ করা উচিত? চার্জ করা উচিত। বুঝিস কিন্তু ব্যাপারটা ভালো করে বুঝিস। তাহলে এখানে কি করব, মাইনাস করবো কি জানিস তো, দিয়ে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেড লিখবি কি, সেলফ, এটাকে বলা হয় সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেড within due date, within due date, like within due date, within due date, self assessment tax paid within due date of filing, of filing return of income, of filing return of income। ঠিক আছে, কত টাকা? 16,600 টাকা। ঠিক আছে, তাহলে কি তোর আর কি কোনো শর্টফল হচ্ছে? তাহলে কি হলো বল এখানে আনসার, শর্টফল হলো নীল। শর্টফল কত হলো? নীল। শর্টফল কত হলো? নীল। শর্টফল কত হলো? নীল। তাহলে ইন্টারেস্ট কত হবে বল, বড় ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট আন্ডার সেকশন 234 এতে আনসার কত হবে? নীল। এবার দেখ শুনবি, মনোযোগ সহকারে শুনবি আমি যেটা বলছি। লেখা হয়েছে পুরো, প্রত্যেকের লেখা হয়েছে তো? 234 এর রুলটা কি বলেছিল? এই 234 এর কি বলেছিল রুলটা? ঠিক আছে, তো রিটার্ন সাবমিট করার ডেট কবে বলেছিলাম? রিটার্ন সাবমিট করতে হবে 31শে জুলাই। কিন্তু রিটার্ন কবে সাবমিট করতে হবে কোশ্চেনে বলেছে? কোশ্চেনে বলেছে? তাহলে 234 এ লাগাতে গেলে তুমি বলতে হবে রিটার্ন কবে সাবমিট করেছিস। তাহলে বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে তুই কি বুঝতে পারছিস রিটার্ন কবে সাবমিট করেছিস? 31শে জুলাই। 31শে জুলাই আমি তুই রিটার্ন সাবমিট করেছিস। এবার ধর আজকে ধর আমার ট্যাক্সের ফাইল আমি করি, ধর আমারটা কবে 31শে জুলাই রিটার্ন সাবমিট করার ডেট ছিল। আমি জুলাই মাসের ফার্স্ট উইক, হ্যাঁ জুলাই মাসের ফার্স্ট উইকে রিটার্ন সাবমিট করে দিয়েছি। তা আমি যখন জুলাইয়ের ফার্স্ট উইকে যখন সমস্ত যখন ইনপুট গুলো যখন অনলাইনে ফেলছি, মানে প্রত্যেকটা সাইট আছে আইটিআর, বুঝতে পারলি তো? আমার আইটিআর করে পড়ে, তো ইনকাম ট্যাক্স রিটার্ন বলে সহ ওর মধ্যে পড়ে। ওখানে যখন আমি রিটার্নটা সাবমিট করছি, সমস্ত ডেটা ইনপুট গুলো দিচ্ছি, দেওয়ার পর দেখলো যে না, আমার কাছে গভর্নমেন্ট এখনো 16,600 টাকা পায়। দেখলাম এত টাকা পায়, চলো আমি টাকা দিয়ে দিই, ভরে দিই। তাহলে তার তো কোনো ইন্টারেস্ট কাটার কোনো ব্যাপার নেই। গল্পটা বুঝতে পারছিস কি বলছি? গল্পটা নর্মাল ব্যাপার, একদম নর্মাল ব্যাপার। টাইমের পরে হলে ইন্টারেস্ট হতো, ঠিক আছে তো? না, ইন্টারেস্ট টাইমের পরে হলে ইন্টারেস্ট না। এখানে কি বলছি, ইন্টারেস্টটা কখন নিত? রিটার্নটা আমি রিটার্ন কবে করি? জুলাইয়ের ফার্স্ট উইকে করেছি। রিটার্নটা যদি আমি জুলাইয়ের পরে করতাম তাহলে ইন্টারেস্ট দিতে হবে। জুলাইয়ের পরে করলে ইন্টারেস্ট দিতে হবে। রিটার্নটা যদি তুই জুলাই মাসের পরে করিস, 31শে জুলাইয়ের পরে করলেই তোর ইন্টারেস্ট দিতে হবে।
তাহলে আমি এখানে রিটার্ন কবে সাবমিট করেছি, কোশ্চেন তো বলেইনি কবে সাবমিট করি, তাহলে কি সেক্ষেত্রে তোর কি অ্যাজাম্পশন হবে, আমি 31শে জুলাইয়ের মধ্যে রিটার্ন সাবমিট করেছি। এই জন্য তোদের বাড়িতে কেউ যদি ইনকাম করে বা যে সমস্ত ট্যাক্সের লোক থাকে না, সবাই তো আর এই সমস্ত জমা করতে পারে না, ট্যাক্সের লোককে ডাকে জমা করার জন্য। ও সবসময় যে তাকে বলে দেয় যে তোমাকে জুলাই মাসের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে, না হলে কিন্তু তোমাকে ফাইন দিতে হবে। ডবল ফাইন হয়, ডবল ফাইন হয়, ডবল ফাইন। ডবল ফাইন ব্যাপারটাকে আমি তোকে বলছি একটু কথা। রিটার্ন যদি দেরি করে সাবমিট করিস তাহলে তো তোকে একটা লেট ফাইন দিতে হবে, আবার ইন্টারেস্ট দিতে হবে যদি ইন্টারেস্ট হয়, তোদের দুটো। সেই জন্য কেউই চায় না দেরি করে সাবমিট করতে, ঠিক আছে তো? স্যার দেরি করে সাবমিট করলে কি হয় বললেন, দেরি করে সাবমিট, আজকে যদি আমি দেরি করে সাবমিট করি, আমার সাবমিট করার ডেট কয় বল, 31শে জুলাই। সাপোজ ধর আমি দেরি করে সাবমিট করি, দেরি করে সাবমিট করলে কি কি লাগে আমার উপর, একটা লাগবে এ তো লাগবে 234, এ দেরি করে সাবমিট করলে 234 এ লাগবে, আর কি লাগবে জানিস তো, 234 এফ লাগবে। দেরি করে সাবমিট করলে দুটো সেকশন লাগবে আমার উপর, এ লাগবে আর এফ লাগবে। এতে বলেছে ইন্টারেস্ট আর বি তে বলেছে, এফ এ বলেছে ফাইন। ইন্টারেস্ট তো বুঝতে পারলি 1% লাগবে, তুই যত দেরি করবি, যত মাস দেরি করবি তত মাসে ইন্টারেস্ট লাগবে, ঠিক আছে? এটা তো গেল আলাদা ব্যাপার। আর ফাইন, ফাইন কত টাকা লাগবে জানিস তো, ইন্টারেস্টের অ্যামাউন্টটা কম হয়, ফাইনের অ্যামাউন্টটা বেশি হয়। স্যার কি করে বুঝতে পারলাম ব্যাপারটা, দেখ সাপোজ ধর ফাইন কখন লাগবে বুঝতে পারলি, ফাইন কখন লাগবে যদি তুই দেরি করে সাবমিট করিস, ঠিক আছে? এইবার কি হচ্ছে, ফাইনটা বলছে নতুন নিয়ম বলছে, ফাইন বলছে 1000 টাকাও লাগতে পারে, আবার 5000 টাকাও লাগতে পারে। স্যার কখন 1000 লাগবে, কখন 5000 লাগবে, কখন 1000 লাগবে, কখন 5000 লাগবে? তোর যদি ইনকাম যদি 5 লাখ টাকা হয়, বছরে যদি তোর ইনকাম 5 লাখ টাকা হয় তাহলে 1000 টাকা লাগবে। আর তোর ইনকাম যে বছরে 5 লাখ টাকার বেশি হয় তখন 5000 টাকা লাগবে। বুঝতে পারলি ব্যাপারটা, তাহলে কি বুঝতে পারলি, এ আর এফ, এটা এফ এটাই বলেছে। তাহলে আশা করি বুঝতে পারলি কি বললাম। তোর পরীক্ষা কিন্তু এবছর মানে এটা দিন দিয়েছিল, এবছরই তোর মানে দিয়েছিল, এফ এর কোশ্চেন দিয়েছিল, ওই 234 এফটা সম্পর্কে বলে দাও। এ লাগলে এফ লাগবে, এ থাকলে এফ লাগবে, এ হলে এফ লাগবে, এ না বি তে সঙ্গে বি সি সঙ্গে এফ সম্পর্ক নেই, এফ এর সম্পর্ক হচ্ছে, তুই বল না, আমি এ তে কি বল রিটার্ন দেরি করে সাবমিট, আর এফ কখন রিটার্ন দেরি করে সাবমিট, তাহলে এ হলে এফ লাগবে, ঠিক আছে তো? তাহলে এই অঙ্কে কি এফ লাগবে না, স্যার এই অঙ্কে এফ লাগবে, ঠিক আছে? এই অঙ্কে এফ লাগবে, হয়ে গেল তাহলে, বোঝা গেল এটা। এবার করবো কম্পিটিশন অফ মানে ক্যালকুলেশন অফ আন্ডার সেকশন 234B। কি করবো প্রথমে, প্রথমে কি লিখবো জানিস তো, প্রথমে লিখবি ট্যাক্স লাইবিলিটি, প্রথমে কি লিখবি ট্যাক্স লাইবিলিটি। দেখ না বলি তোকে একটা কথা বলি, সুন্দর কথা বলি, দেখ তোকে খুব ভালো করে বুঝবি কিন্তু, শর্টফল তোকে শর্টফল বের করতে হবে, হ্যাঁ? গৌরব শুনছিস তো, শর্টফল দেখ না, তোকে শেখালাম না শর্টফল, শর্টফল কি করে বের করলাম, করার আগে দেখ, আগে উপর অঙ্কটা দেখ, শর্টফল কি করে বের করেছিস বল। ট্যাক্স লাইবিলিটি থেকে তুই বাদ দিয়েছিলি কি অ্যাডভান্স ট্যাক্স আর টিডিএস, এটাকে শর্টফল বলে। এখন তো বলি স্যার সেলফ, এখানে 234 বিতে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের কথা বলাই নেই, 234 বিতে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের কথা বলাই, তার মানে কি শর্টফল কোনটা, বি যখন করব এটা থেকে এটা বাদ দেবো আর এটা বাদ দেবো, বাদ দিয়ে যে 16,600 হচ্ছে এটাকে হচ্ছে শর্ট, প্লিজ। তাহলে নিশ্চয়ই বোঝাতে হবে না, দেখে দেখে করতে পারবো, তাহলে দেখে দেখে টো কত টাকা ছিল বল, 1086 1,08,600 টাকা। এর থেকে মাইনাস কর অ্যাডভান্স ট্যাক্স, এর থেকে মাইনাস কর অ্যাডভান্স ট্যাক্স কত ছিল, 42,000। এর থেকে মাইনাস কর কি টিডিএস কত হচ্ছে, বাদ দিয়ে কত 16,600, এটাকে বলছে শর্টফল। এই দেখ সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কার জন্য বলেছে, এতেই বলেছে এটা অ্যাপ্লিকেবল, বির ক্ষেত্রে কিন্তু তোর সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কোনো কাজের বিষয় না। শর্টফল হলো, আমি কি বলেছিলাম, ফি কখন লাগবে মনে পড়ছে নাকি, মনে করে দেবো, আগে মনে করে দেবো, বি কখন লাগবে, বি বলছে তুই যদি তোর অ্যাসেস ট্যাক্সের 90%
যদি অ্যাডভান্স না দিস, কি বললাম, কার 90%? অ্যাসেট ট্যাক্সের 90% না দিস, ঠিক আছে? তাহলে সবার প্রথম কি করতে হবে? 90% অফ অ্যাসেট ট্যাক্স বের করতে হবে। তাহলে কর এখানে, এখানে কর 90% অফ অ্যাসেট ট্যাক্স। সবার প্রথম বের করতে হবে 90% অফ অ্যাসেট ট্যাক্স। অ্যাসেস ট্যাক্সের 90% বের করবে। এখন তুই বলবি স্যার অ্যাসেস ট্যাক্স কি করে বের, তাই তো? এটা তো বলবি অ্যাসেস ট্যাক্স কি করে বের, নর্মাল আমি বলেছি, শোন আমার কথা শোন। এই দেখ এখানে লিখছি, ব্যাকেটে লিখছি, ব্যাকেটে লিখছি, দেখ কি লিখছি, ট্যাক্স লাইবিলিটি মাইনাস টিডিএস। এটা থেকে এটা বাদ দিন, তাকে বলে ট্যাক্স লাইবিলিটি থেকে টিডিএস। ট্যাক্স লাইবিলিটি কত ছিল? 1,08,600 মাইনাস 50,000, বাদ দিলে কত হচ্ছে? 58,600, তাই তো? তার 90% কর, 58,600 90% করলে কত হচ্ছে বল? বড় কত হচ্ছে? 52,740, 740। তার মানে তোকে কত টাকা অ্যাডভান্স করা উচিত বল? 52,740 অ্যাডভান্স করা উচিত। তুই কত টাকা অ্যাডভান্স করেছিস বল? 42,000 টাকা। তাহলে তুই বল বি লাগবে কি লাগবে? বি লাগবে। কি বলেছিলাম? তোকে 90% পে করতে হবে। না স্যার 90 তো পে করতে পারি, তাহলে বি লাগবে, হয়ে গেল। এই তো অঙ্ক ছিল। নিচে লেগে অ্যাডভান্স ট্যাক্স, এর নিচে লেগে অ্যাডভান্স ট্যাক্স। কত অ্যাডভান্স ট্যাক্স? 42,000, ঠিক আছে তো? তাহলে বি লাগবে। তাহলে বি লাগবে, কি নিয়মটা কি বল? ইন্টারেস্ট, লাইক ইন্টারেস্ট আন্ডার সেকশন 234 বি। এই আন্ডার সেকশন 234 বি লিখিস তো, আন্ডার সেকশন 234 বি কার উপর লাগে? শর্টফলের উপর। কি রে, ইন্টারেস্ট সবসময় শর্টফলের উপর লাগে। শর্টফল কত বেরিয়েছে তোর এখানে? 16,600 ইন্টু কত লাগবে বল? 1%, তাই তো? 16,600 ইন্টু 1%, বোঝা গেল তো? 16,600 ইন্টু 1%, কোনো ডাউট আছে? এবার কি বলেছিলাম, ইন্টারেস্টটা বি লাগে কোন তারিখ থেকে মনে পড়ছে? 1 এপ্রিল। এই ছোট ছোট জিনিস মনে রাখতে হবে, কখনো ভুলে গেলে না আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? 234 বি কবে থেকে লাগে? 1 এপ্রিল থেকে। কবে অব্দি? অ্যাসেসমেন্ট অর্ডার। দেখতে এখানে অ্যাসেসমেন্ট অর্ডার কিছু বলেছে কোশ্চেনে? অ্যাসেসমেন্ট অর্ডার বলেছে কিছু? অ্যাসেসমেন্ট অর্ডার, এই দেখ অ্যাসেসমেন্ট অর্ডার কিছু বলেছে নাকি এখানে? এখানে অ্যাসেসমেন্ট অর্ডার কিছু বলেনি। এই অঙ্কে অ্যাসেসমেন্ট অর্ডার কিছু বলেনি, বুঝলি? এখানে অঙ্কে অ্যাসেসমেন্ট অর্ডার কিছু বলেনি। এই যে এখানে না অ্যাসেসমেন্ট অর্ডার বলেনি, তাহলে কি ধরবে অ্যাসেসমেন্ট অর্ডার? এক্ষেত্রে অ্যাসেসমেন্ট অর্ডার কিছু বলেনি, তাহলে কি ধরবে এখানটায়? এখানে অ্যাসেসমেন্ট অর্ডার বলেনি মানে আমি এই ডেট অফ রিটার্ন ফাইল করেছি, যেই দিন রিটার্ন ফাইল করেছি, যেই দিন রিটার্ন ফাইল করেছি না, ধরে নেবো ওই দিনই হচ্ছে অ্যাসেসমেন্ট অর্ডার পেয়েছি, ওই দিনই হচ্ছে অ্যাসেসমেন্ট অর্ডার, ঠিক আছে? যেহেতু অ্যাসেসমেন্ট অর্ডার বলেনি, তাই ডেট অফ ফাইলিং রিটার্নটাকেই ধরে নেবো অ্যাসেসমেন্ট অর্ডার। তাহলে কতদিন হচ্ছে বল? এপ্রিল থেকে এই তারিখ অব্দি। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাই তো? 8 মাস। ইন্টু 8 কর, 16,600 ইন্টু 1% ইন্টু 8 কত হচ্ছে? কত হচ্ছে? 1328। এবার দেখ তারপর কি একটা নোট লিখতে হবে, নোট লেখ। নোটটা কি লিখবি? লেখ সিন্স অ্যাডভান্স ট্যাক্স পেড, লেখ সিন্স অ্যাডভান্স ট্যাক্স পেড, সিন্স অ্যাডভান্স ট্যাক্স পেড বাই দ্য ফার্ম, since advance tax paid by the firm is less than 90% of asset tax, 90% of asset tax, section 234b, section 234b is applicable। বুঝলি কেন 234b এখানে applicable হলো?
এটা বুঝতে পারলি কারণ প্রোডাক্ট বি অ্যাপ্লিকেবল হলো কারণ যেহেতু 90% অফ অ্যাসেট ট্যাক্স কটা বলতে হবে সব করে এগুলো অ্যাপ্লিকেবল হবে বলে লিখতে হবে না এটা তো বুঝতে পারছি কারণটা কেন না যদি লিখতে হবে নোট লিখতে হবে না কত আছে আমাদের এই যেমন এই অঙ্কটা 10 এসেছিল পরীক্ষা কেন বলতো এতে 5 আর বিতে 5 5 5 10 এতে 5 বিতে 5 5 5 10 তো জেনারেল এটা 5 নম্বরে আসে অনার্সে 10 কি দিয়েছে দুটো পয়েন্ট একটা এ আর একটা বি দুটো পয়েন্ট দিয়ে কি বলেছে এতে বলেছে কৌশিক ফাইল হিজ রিটার্ন অফ ইনকাম ফর অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 অন 8-10-24 তার মানে কৌশিক রিটার্নটা কবে ফাইল করেছে কৌশিক রিটার্নটা কবে ফাইল করেছে 8 অক্টোবর কবে রিটার্ন ফাইল করেছে কৌশিক 8 অক্টোবর আবার বলছে কৌশিক রিটার্ন কবে ফাইল করেছে 8 অক্টোবর রিটার্ন ফাইল করেছে ঠিক আছে তো এবার আমি বারবার বলছি রিটার্ন ফাইল করার ডিউ ডেট কবে মনে রাখতে হবে 31 জুলাই রিটার্ন সাবমিট করার ডেট 31 জুলাই রিটার্ন সাবমিট করতে হবে ও 8 অক্টোবর রিটার্ন সাবমিট করেছে কতদিন দেরি করে রিটার্ন সাবমিট করতে 8-9-10 3 মাস ইন্টারেস্ট থেকে 3 মাস ইন্টারেস্ট কার উপর হয় শর্টফলের উপর বলছে শোয়িং ইনকাম ও কত টাকা ইনকাম দেখে যে গভর্নমেন্টকে যে দেখো আমি ইনকাম করেছি 9,50,000 টাকা কম্পিউট অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড ফিজ পেবেল বাই কৌশিক ফর ডিলেড সাবমিশন রিটার্ন খুব সুন্দর কথা বলেছে দেখ এখানে কোশ্চেনে কোথাও বলে দেয় 234 কিন্তু এটা বোঝা যাচ্ছে 234 লাগে কখন এ লাগে রিটার্ন দেরি করে সাবমিট করলে বা বুঝতে পারলি তো এখানে বলেছে কি দেখ বলছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড ফি পেবেল বের করে কৌশিক ডিলে সাবমিশন রিটার্ন ওর রিটার্ন দেরি করে সাবমিট করেছে তাহলে রিটার্ন দেরি করে সাবমিট করেছে তাহলে কি লাগবে এ লাগবে ওরা কোশ্চেনে বলে দেয়নি এ লাগবে তুই তোকে বুঝে নিয়ে এ লাগবে ঠিক আছে তো তাহলে চ অঙ্ক সাজা ওপর তো জানিস কি লিখতে হয় লিখবে কি ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A কি লিখলাম ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A লিখে দিলাম সবার প্রথম কি লিখবো লেখ ট্যাক্স লাইবিলিটি কি লিখলাম দেখ কি লিখলাম এখানে ট্যাক্স লাইবিলিটি কি লিখলাম ট্যাক্স লাইবিলিটি দেখ তোকে ট্যাক্স বলে দেয়নি শিখিয়েছিলাম তো কি করে ট্যাক্স বের করতে হয় এই লোকটা ইনকাম করেছিল কত বল ইনকাম কত দিয়েছে 9,50,000 9,50,000 কি দিয়ে ট্যাক্স দিয়েছে না ইনকাম দিয়েছে তাহলে ইনকাম দিলে কি বের করতে ট্যাক্স বের করতে হবে আগের অঙ্কগুলোতে কি বলেছে সব কটা ট্যাক্স বলে দিচ্ছিল তোকে ট্যাক্স বের করতে হচ্ছে এটাই তো অনার্সের অঙ্ক তো দেখ কি করে বের করবো শিখিয়েছিলাম নিয়ম কি 0 থেকে 2.5 লাখ টাকা বলেছিলাম তো তারপর কি বলেছিলাম বল 2.5 লাখ থেকে 5 লাখ টাকা তারপর 5 লাখ থেকে 10 লাখ টাকা কি নিয়ম শিখিয়েছিলাম লিখে লিখে দেখাবি কিন্তু এটা ওয়ার্কিংস এর পার্ট অফ ওয়ার্কিংস নাম্বার কেটে দেবে না দেখালে 0 থেকে 2.5 লাখ কত পার্সেন্ট 0%, 2.5 লাখ থেকে 5 লাখ 5%, আর 5 লাখ থেকে 10 লাখ কত হয় 20%। তাহলে 0 থেকে 2.5 লাখ কত টাকা ট্যাক্স হবে 0। 2.5 লাখ থেকে 5 লাখ কত টাকা 2.5 লাখ, 2.5 লাখের 5% করলে কত হয় 12,500, এইগুলো সব জানা আছে। আর 5 লাখ থেকে 10 লাখ টাকা ইনকাম করলে কত পার্সেন্ট ট্যাক্স নেবে 20% ট্যাক্স, 20% ট্যাক্স নেয়। কিন্তু ওই ইনকাম কি 10 লাখ করেছে না, কত করেছে 9,50,000 করেছে। তাহলে এক্সট্রা কত করেছে 4,50,000, 4,50,000 উপর 20% কর, এটা লিখবো 12,500 যোগ এখানে লিখলাম 4,50,000 উপর 20% করলে কত হচ্ছে 90,000। 90,000 12,500 যোগ করলে কত হয় বল 1,02,500, বোঝা গেল তো 1,02,500। এখানে না আমি কি লিখেছিলাম ট্যাক্স লাইবিলিটি লিখেছিলাম তো উপরে ট্যাক্স লাইবিলিটিটা কাট, লাইবিলিটি না লিখে লেখ ট্যাক্স অন নর্মাল ইনকাম, এটা লেখ ট্যাক্স অন নর্মাল ইনকাম। কত টাকা বের করলাম বল 1,02,500 লিখলাম তো 1,02,500 ট্যাক্স অন নর্মাল ইনকাম, বোঝা গেল ট্যাক্স অন নর্মাল ইনকাম কত 1,02,500। এর সাথে আমরা যোগ করতাম মনে পড়ে 4%, তাহলে লেখ হেলথ অ্যান্ড এডুকেশন 6,
হেলথ অ্যান্ড এডুকেশন সেস, কি লিখলাম? হেলথ অ্যান্ড এডুকেশন সেস কত পার্সেন্ট? 4%। 1,02,500 ইন্টু 4% কত হচ্ছে? 4,100 টাকা। তাহলে কত হলো বল? 1,06,600 টাকা। বোঝা গেল? বোঝা গেল 1,06,600 টাকা। এবার দেখ এর থেকে 1,06,600, আচ্ছা আমরা কিন্তু তোর বলি স্যার রিবেট করলেন না কেন? আমি কি শিখেছিলাম রিবেট কখন হয়? 5 লাখ টাকার কম হলে। আমি কেন রিবেট করিনি? ইনকাম কত ছিল? 5 লাখ টাকার বেশি, তাই রিবেট করি। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, বুঝে গেছিস। এটাকে বলা হয় কি? ট্যাক্স লাইবিলিটি। মানে ওকে এই টাকাটা ট্যাক্স পে করতে হবে, এই টাকাটা ওকে ট্যাক্স পে করা উচিত, ওকে এই টাকার ট্যাক্স পে করা উচিত। আচ্ছা ও কি কোনো গভর্নমেন্টকে কোনো অ্যাডভান্স করেছিল টাকা? আমি লিখে রাখি, ফরম্যাট ওয়াইজ লিখে রাখি, তাহলে বুঝতে এই অঙ্কে নেই অন্য অঙ্কে থাকতে পারে, বুঝতে সুবিধা হবে। যদি অ্যাডভান্স ট্যাক্স থাকতো তাহলে কি করতাম বল? মাইনাস করতাম তো, বলে হ্যাঁ কি না? নেই অঙ্কে ড্যাশ দিলাম। আরে আমি কেন ড্যাশ দিলাম বল? এই অঙ্কে নেই কিন্তু কোনো অঙ্ক থাকতে পারে। আচ্ছা তারপর টিডিএস, টিডিএস এই অঙ্কে নেই কিন্তু কোনো অঙ্ক থাকতে পারে, মাইনাস করলাম। পুরো ফরম্যাটটা দিয়ে দিলাম। 1,06,600 সেটা কি বেরোলো? এটাকে বলে শর্টফল। আমি কি শিখেছি? ইন্টারেস্ট কার উপর হয়? শর্ট ফলের উপর হয়। ইন্টারেস্ট কার উপর হয়? শর্ট ফলের উপর হয়। তাহলে এখানে লেখ পিরিয়ড অফ ডিফল্ট, লেখ পিরিয়ড অফ ডিফল্ট। কত মাস দেরি করেছিস রিটার্ন সাবমিট করতে? 3 মাস। এখানে লিখবি 3 মাস। 3টে মাসের নাম লিখতে হবে না? কোন মাস থেকে? আগস্ট থেকে অক্টোবর, হ্যাঁ কি না? আগস্ট থেকে অক্টোবর 3 মাসের নাম লিখ। তারপর কি শিখেছি বল? তারপর আমরা কি শিখেছি? যে স্যার আপনি তো লিখেছেন আগের অঙ্কে করলেন, কি ছিল বল? রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কত লিখবো বল? রেট অফ ইন্টারেস্ট 1% পিএম, 1% পিএম। এবার লিখবো কি? ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A কত হবে শর্টফলের উপর? 1,06,600 ইন্টু 1% ইন্টু 3 করে দেখ কত বেরোচ্ছে? 3198। ব্যাস হয়ে গেল 3198। কিরে বুঝেছিস? কি বুঝেছিস? সিম্পল অঙ্ক। বুঝেছিস তো? আগে যে একটা অঙ্ক করালাম না সেখানে ইন্টারেস্ট বলে, সরি কি বলে দিয়েছিল বল? ট্যাক্স বলেছিল, আর এই অঙ্কে ট্যাক্স বের করতে হলো। এই তো ডিফারেন্স। অঙ্ক খুব কঠিন, এ তো একদমই সোজা। হয়ে গেল এ কমপ্লিট। এবার দেখ শোন, এবার দেখ শোন, এবার বলেছে কোশ্চেনে আর কি বলেছিল? বলছে ওকে ও দেরি করে, আমি কি বলেছিলাম? ফি কখন লাগে? রিটার্ন দেরি করে সাবমিট করলে ফি লাগে, তাহলে এখানে ফি লাগবে কি লাগবে? ফি লাগবে। কিন্তু বলছে শুধু ফি লাগবে এটা বললে হবে না, কত টাকা ফি লাগবে সেটা বলতে বলেছে। বলে এখানে বলছে ফিস পেবেল, বলছে কত টাকা ফিস পেবেল করতে হবে, লেখ নিচে লেখ। অঙ্ক শেষ হলে নিচে লেখ ফিস পেবেল, লেখ, বা ফি পেবেল লেখ, ফি পেবেল আন্ডার সেকশন 234F। কি লিখলাম? ফি পেবেল আন্ডার সেকশন 234F। কি শিখিয়েছিলাম মনে আছে? এই মনে করে বলতে পারবি ফি কখন কত টাকা লাগবে? বলেছিলাম কখনো 1,000 টাকা, কখনো 5,000 টাকা, কখনো 1,000 টাকা যদি তোমার টোটাল ইনকাম 5 লাখ টাকার মধ্যে হয়। আর টোটাল ইনকাম 5 লাখ টাকা কস্ট করলে কত টাকা? 5,000 টাকা। এখানে কত টাকা লাগবে? 1 টাকা লাগবে না 5,000 টাকা লাগবে? 5,000 টাকা লাগবে। চল লেখ অ্যান্সার লেখ। সিন্স হিজ ইনকাম, লেখ অ্যান্সার লেখ। সিন্স হিজ ইনকাম exceeds rupees 5 lakhs. Since his income exceeds rupees 5 lakh, hence fee of rupees 5,000, hence fee of rupees 5,000, ঠিক আছে, is payable। তাহলে বুঝতে পারলি অঙ্কটা, হ্যাঁ কি না? বুঝতে পারলি ফি কখন লাগে? মাথার মধ্যে গেঁথে নে, ফি কখন লাগে? রিটার্ন দেরি করে সাবমিট করলে। কত টাকা লাগে? 1,000 আর 5,000। 1,000 কখন? 5,000 কখন? এই অঙ্কে ওর ইনকাম 5 লাখ টাকার বেশি, তাই 5,000 টাকা লেগেছে। যদি ইনকাম 5 লাখ টাকা কম হতো তখন 1,000 টাকা লাগে। সিম্পল ব্যাপার। এই অঙ্কে আরেকটা কোশ্চেন ছিল, এ তো ছিল, বিতে কি বলেছিল দেখ, কি বলেছে? ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, এটা বি দিয়েছে, মানে বি নম্বর কোশ্চেনে আমরা এ নম্বর কোশ্চেনে কি করলাম? আন্ডার সেকশন 234A, আর বি নম্বর কোশ্চেনে কি দিয়েছে? আন্ডার সেকশন 234B। এবার বি কখন লাগে কি বলেছিলাম? মনে কর, মনে কর, মনে কর। অ্যাসেস ট্যাক্সের 90%, অ্যাসেস ট্যাক্সের 90%
আবার বলছি অ্যাসেস ট্যাক্সের 90% তুমি যদি অ্যাডভান্স না দাও তাহলে বি লাগবে। তাহলে এখানে কোশ্চেনটা পড়েছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 মিস্টার রাজপুত সিং, ঠিক আছে, হ্যাজ পেড অ্যাডভান্স ট্যাক্স, আন্ডারলাইন করছো কত টাকা অ্যাডভান্স দিয়েছে, 15,200 টাকা অ্যাডভান্স দিয়েছে। হি হ্যাজ সাবমিটেড হিজ রিটার্ন অফ ইনকাম ট্যাক্স ফর দ্য সেট ইয়ার 15 জুন 2024। ও রিটার্ন কবে সাবমিট করেছে? 15 জুন। আরে আমার জানার দরকার আছে ওকে রিটার্ন কবে সাবমিট করেছে? রিটার্ন তো কোনো ম্যাটার করে না, রিটার্ন কোথায় ম্যাটার করে? ইনতে ম্যাটার করে। এখানে রিটার্ন কবে সাবমিট করে জানার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ও অ্যাডভান্স দিয়ে 15,200, শোয়িং টোটাল ইনকাম, ও টোটাল ইনকাম কত টাকা শো করেছে? 6,40,000 টাকা। এবার ডিউরিং দ্য ইয়ার ট্যাক্স 3,500 টাকা গভর্নমেন্টকে টিডিএস দিয়েছে আর অ্যাসেসমেন্ট কমপ্লিট বলে দিয়েছে, ঠিক আছে, বলছে 234 বি করে দাও। তো সেম অঙ্ক আগের অঙ্কটার মতন হবে, মানে আগের অঙ্কটার মতন হবে মানে কি, লেখ উপরে হেডিং দে, কি লিখবো? লেখ ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, লেখ ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট আন্ডার সেকশন 234B। কি লিখতাম প্রথমে? প্রথমে আগের অঙ্কটা করলাম, কি লিখলাম প্রথমে? বল ট্যাক্স অন, বল ট্যাক্স অন, কি লিখলাম? নর্মাল ইনকাম। এই অঙ্কটায় আমরা যে এই কোশ্চেনে, এই কোশ্চেনে যে এ নম্বর কোশ্চেনে অ্যান্সারটা করলাম, ওখানে কি ইনকাম বলেছিল না ট্যাক্স বলেছিল? ইনকাম বলেছিল, ট্যাক্স বের করলো। তো এই অঙ্কে ইনকাম বললে ট্যাক্স বলেছে? ইনকাম বলে, তাহলে কি করবো? ট্যাক্স বের করবো। তাহলে একই রকমের ট্যাক্স বের করতে কি লিখবো? ট্যাক্স অন নর্মাল ইনকাম। কি লিখবো বল? ট্যাক্স অন না নর্মাল ইনকাম, ট্যাক্স অন নর্মাল ইনকাম। তাহলে ওই নিচে যেমন ভাবে চার্ট সাজিয়েছিলাম তেমন করবো। 0 থেকে 2.5 লাখ টাকা, 0 থেকে 2.5 লাখ টাকা, তারপর 2.5 লাখ থেকে, কথা বলিস না, পারলে নিজে মুখে মুখে নিজে মনে মনে কর, ঠিক আছে তো? 0 থেকে 2.5 লাখ 0%, 2.5 লাখ থেকে 5 লাখ 5%, 5 লাখ থেকে 10 লাখ 20%। তাহলে 0 থেকে 2.5 লাখ এখানে 0 হলো, এখানে 12,500 হবে। ও ইনকাম করেছিল কত বল? 6,40,000। তাহলে 5 লাখ টাকা অব্দি ট্যাক্স ক্যালকুলেট করলো। তাহলে 5 লাখ থেকে 6,40,000 এক্সট্রা কত হচ্ছে? 1,40,000। তাহলে 1,40,000 উপর 20% হবে। ৳28,000 প্লাস 12,500, টোটাল কত হচ্ছে? 40,500। তাহলে বলতে পারলি হিসাবটা কত হলো? ট্যাক্স বেরোলো কত? 40,500 টাকা করে বসিয়ে দে। ট্যাক্স অন নর্মাল ইনকাম 40,500 টাকা। এর সাথে যোগ করবো কি বল? আবার একই কথা বলবো, এখানে কোনো ডিবেট হবে না। কেন ডিবেট হবে না? ওর ইনকাম 5 লাখ টাকা ক্রস করে গেছে। তাহলে যোগ করবো কি? হেলথ অ্যান্ড এডুকেশন শেষ। কত পার্সেন্ট? 4%। কত হচ্ছে? 1,620। তো 40,500 সঙ্গে 1,620 যোগ করলে কত হচ্ছে? 42,120। ঠিক আছে তো? এইবার ও গভর্নমেন্টকে কি দিয়েছে বল? টিডিএস দিয়েছে। বল ও গভর্নমেন্টকে কি দিয়ে টিডিএস দিয়েছে? টিডিএস কত টাকা দিয়েছে বল? টিডিএস কত টাকা দিয়েছে? 3500। আচ্ছা আর একটু কথা লিখছি, আর একটু লিখছি, সুন্দর করে লিখছি, আমি ভেঙে ভেঙে লিখছি। কেন দেখ, মনোযোগ সহকারে শোন। তুই যখন এ করলি তখন কি করলি? প্রথমে টোটাল ট্যাক্সটা ক্যালকুলেট করলি, তার থেকে কি মাইনাস করলি? অ্যাডভান্সও মাইনাস করলি, টিডিএসও মাইনাস করলি। ওই দুটো মাইনাস করলেই তো শর্টফল বেরোলো। মানে ইন্টারেস্ট সবসময় শর্টফলের উপর চাপানো হয়, শর্টফলের উপর হয়। তা টিডিএস মাইনাস করেছে, আর কি মাইনাস করবো বল? অ্যাডভান্স ট্যাক্স মাইনাস করে। অ্যাডভান্স ট্যাক্স কত টাকা ছিল? অ্যাডভান্স ট্যাক্স বল 15,200, হ্যাঁ কি না? তাহলে বাদ দিয়ে কত হচ্ছে বল? বাদ দিয়ে 42,120 মাইনাস 3,500 মাইনাস 15,200 কি হলো? 23,420। এটাকে কি বলে? শর্টফল। এটাকে বলা হয় কি? শর্টফল। এটাকে বলা হয় শর্টফল। বোঝা গেল? ইন্টারেস্ট কার উপর চাপাতে হয়? 12 শর্টফলের উপর। কিন্তু প্রশ্ন হলো, জাস্ট এখানে একটা প্রশ্ন ওঠে যে আদৌ ওর কাছে বি লাগবে কি লাগবে না, এটা মেন জরুরি। কারণ আমরা এ কখন লাগে তো বুঝলাম, বি কখন লাগবে? অ্যাসেস ট্যাক্সের যদি 90% অ্যাডভান্স করো তাহলে তোমার বি লাগবে না। যদি অ্যাসেস ট্যাক্সের 90% এর কম অ্যাডভান্স করো তাহলে বি লাগবে। এবার আমাকে জানতে হবে কত, মানে অ্যাসেস ট্যাক্সের 90% টাকে বের করতে হবে। এখানে দেখ, লেখ ক্লাসে আগে অনেকবার করেছি, লেখ 90% অফ অ্যাসেস ট্যাক্স। কি লিখবি?
90% অফ অ্যাসেট ট্যাক্স, কি লিখলাম 90% অফ অ্যাসেট ট্যাক্স। বল এবার বলবি স্যার বুঝলাম তো অ্যাসেট ট্যাক্স কি করে বের করতে, আগের দিন বলেছিলাম অ্যাসেট ট্যাক্স, বারবার করে বলেছিলাম অ্যাসেট ট্যাক্স কি করে বের করতে হয়। বল অ্যাসেট ট্যাক্স কি করে বের করতে হয়? অ্যাসেট ট্যাক্স বের করতে হয় টিডিএস বাদ দেওয়ার পর, টিডিএস বাদ দেওয়ার পর ওই ট্যাক্স পেবেল থেকে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ব্র্যাকেটে লিখে দিচ্ছি, নিচে লিখি ব্র্যাকেটে লিখি ট্যাক্স পেবেল মাইনাস কি ছিল বল টিডিএস, তাই তো ট্যাক্স পেবেল কত ছিল বল অঙ্কে, ট্যাক্স পেবেল কত বেরিয়েছিল 42,120 মাইনাস টিডিএস কত ছিল বল 3,500। এটা থেকে এটা বাদ দিলে এটা হয়, তাকে বলা হয় অ্যাসেট ট্যাক্স। কত ছিল বল 38,620, বুঝতে পারলি তো 38,620। আচ্ছা একবার 90% চাপাতে হবে, একবারে 90% কত হচ্ছে 34,758। আমাদের কত বেরোলো বল, এই দেখ হাইলাইট করছি 90% অফ অ্যাসেট ট্যাক্স, 90% অফ অ্যাসেট ট্যাক্স কত বেরোলো, কত বেরোলো বল, কি বললাম এবার তো কত বেরোলো 34,758, 34,758। এই টাকাটা যদি গভর্নমেন্টকে অ্যাডভান্স করে দিস তাহলে তোর উপর ফি লাগবে। তুই বল তুই অ্যাডভান্স করেছিস কত গভর্নমেন্টকে 15,000। 15,000, তাহলে তুই কত টাকা করতে পেরেছিস না, তাহলে তোর উপর ফি লাগবে কি লাগবে, অবশ্যই ফি লাগবে। লেখে দাগ দিয়ে 34,758 নিচে দাগ দিয়ে দে, নিচে একটা নোট লেখ, এই নিচে এই লাইনে লিখবি, অঙ্কের মধ্যে লিখবি সিন্স, লেখ সিন্স কমা দিয়ে লেখ অ্যাডভান্স ট্যাক্স পেড, কি লিখবি সিন্স অ্যাডভান্স ট্যাক্স পেড, since advance tax paid by the firm since advance tax paid by the firm is less than 90% of assessed tax, comma under section 234B is applicable। ঠিক আছে, under section 234B is applicable, বোঝা গেল, বোঝা গেল এত অব্দি, তাহলে 234B লাগবে, এত অব্দি ক্লিয়ার হয়েছে। তার নিচে কি লিখবো পিরিয়ড অফ ডিফল্ট, লেখ যেমন লিখতাম বাকি তো আগের মতন। তাহলে বি তে কি বি লাগবে কি লাগবে না তোকে চেক করতে হবে, ঠিক আছে তো পিরিয়ড অফ ডিফল্ট বল কি শিখেছিলাম, এর ডিফল্টের নিয়মটা কি, রিটার্ন কবে সাবমিট করার কথা আর তুই কবে সাবমিট করবি, এক্ষেত্রে এ লাগে। আর বি কবে থেকে লাগে বলেছিলাম মনে আছে, 1 এপ্রিল থেকে কবে অ্যাসেসমেন্ট কমপ্লিট ডেট অবধি, কি বললাম 1 এপ্রিল থেকে যেদিন অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়েছে। তাহলে বল 1 এপ্রিল থেকে মানে এপ্রিল মাস থেকে কাউন্ট হবে, আর অ্যাসেসমেন্ট কমপ্লিট হচ্ছে কবে, দেখ কোশ্চেনে বলে দিয়েছিল ডিসেম্বর মাসে। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর অবধি ক মাস হয় বল, 9 মাস হচ্ছে। কি রে ক মাস হচ্ছে বল, 9 মাস, 9 মান্থ। তারপর কি লিখবো বল, রেট অফ ইন্টারেস্ট কত লিখবো 1% পার মান্থ, রেট অফ ইন্টারেস্ট কত লিখবো বল 1% পার মান্থ, ঠিক আছে। তারপর কি লিখবো বল, রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল, এবার কি লিখবো বল, রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল, এবার কি লিখবো ইন্টারেস্ট আন্ডার সেকশন 44B কত হবে, শর্টফল কত বেরিয়ে গেছিল আগেই বের করেছিলাম শর্টফল 23,420, 23,420 ইন্টু 1% ইন্টু 9 মানে 9%, 2,107.8। আচ্ছা আমাদের আমাদের একটা ছোট্ট মিস্টেক হয়েছে, আগের দিন বলেছিলাম আমরা ইন্টারেস্ট কার উপর চাপাই, শর্টফল, কিন্তু শর্টফলটা কি হতে হবে রাউন্ড অফ হতে হবে, রাউন্ড অফ। তাহলে এখানে 23,420টা, এটা 23,420টা 23,400 হবে।
ঠিক আছে, এখানে এখানে লিখবো কি, এখানে পাশে লিখবো শর্টফল, যে শর্টফল ছিল তার নিচেই লিখলাম শর্টফল, ব্র্যাকেটে লিখবি রাউন্ডেড অফ, রাউন্ডেড অফ। ঠিক আছে, শর্টফল কি লিখলাম, রাউন্ডেড অফ। কত টাকা ছিল রাউন্ডেড অফ? 23,420 ছিল। তো তো 23,420 তো লিখবো না, আমাদের শর্টফল কত হবে এক্ষেত্রে? হবে 23,400। কারণ আমি কি বলেছিলাম, মাল্টিপল কত হবে বাই রুপিস 100, 100। 23,400 হলে 100 হবে, তাহলে ইন্টারেস্ট চাপানো হবে 23,400 তাহলে কত হচ্ছে 23,400 উপর 106 একবারে 9% চাপিয়ে দেয়, কত হচ্ছে 2,106 টাকা ইন্টারেস্ট। অঙ্কটা শেষ হয়ে গেল। টিডিএস এর অঙ্ক পরীক্ষায় আসে, 5 নম্বরে আসে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, টিডিএস। ঠিক আছে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, টিডিএস এর অঙ্ক পরীক্ষায় দেয়। থিওরি না দিলে, কোনো বছর থিওরি না দিলে কোনো অঙ্ক দেয়। 111 পাতার দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক করাবো। ঠিক আছে, এই 1 এর অঙ্কটা আর 2 এর অঙ্ক, দুটো অঙ্ক করিয়ে দেবো। ঠিক আছে, তো একটা অঙ্ক 2019 সালে এসেছিল অনার্সে, আর একটা এসেছিল 2022 সালে অনার্সে এসেছিল। সোজা অঙ্ক, একদমই সোজা অঙ্ক। ঠিক আছে, তো দেখ কোশ্চেনটা পড়ছি। 1 এর অঙ্কটা বলছে মিস্টার প্রবীর বিশ্বাস ইজ ওয়ার্কিং ইন আইটিসি লিমিটেড। ঠিক আছে, আইটিসি কোম্পানি চাকরি করে। ফার্নিশেস দ্য ফলোইং এস্টিমেট ফর দ্য প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, এটা 23-24 করে দে। ঠিক আছে, 23-24 ফর দ্য প্রিভিয়াস ইয়ার, 23-24। হ্যাঁ, ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 কম্পিউট ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স পার মান্থ বাই আইটিসি লিমিটেড। এই টিডিএস এর গল্পটা শোন, এটা একটু ভালো করে বুঝতে হবে। কেউ যদি কোনো কোম্পানিতে চাকরি করে, কেউ যখন কোনো কোম্পানি চাকরি করে, কোনো পার্সন যখন কোম্পানি চাকরি করে, ওকে তো ও তো কোম্পানি থেকে প্রতি মাসে তো স্যালারি পায়। ওর প্রতি মাসে যত টাকা স্যালারি হয় না, তার থেকে একটা টাকা কোম্পানির মালিক কেটে নেয়। ঠিক আছে, এটাকে টিডিএস বলে। মালিক যে কেটে নিল না, টিডিএস এর পুরো কি, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। সোর্স মানে ইনকাম, প্রতি মাসে স্যালারি পাচ্ছে, অর্থাৎ ওর যা সোর্স, সোর্স থেকে কিছু ডিডাক্ট করছে। কি ডিডাক্ট করছে? ট্যাক্স ডিডাক্ট করছে। কে ডিডাক্ট করে? এই টাকাটা মালিক ডিডাক্ট করে, মালিক কেটে নেয়। মালিক কেটে নিয়ে কি করবে? গভর্নমেন্টের কাছে জমা করে। মালিক কেটে নিয়ে গভর্নমেন্টের কাছে জমা করে। প্রতিটা যারা চাকরি করে, এখানে যেমন কি বলছে, মিস্টার প্রবীর বিশ্বাস আইটিসি কোম্পানি চাকরি করে, তার মানে ওর প্রতি মাসে যত টাকা স্যালারি, আইটিসি কোম্পানি ওর মাইনা থেকে একটা টিডিএস কেটে নেবে, কেটে নিয়ে জমা করে দেবে কোথায়? গভর্নমেন্টের কাছে জমা করে। ঠিক আছে, তো এটা হচ্ছে টিডিএস। অর্থাৎ এখন এই অঙ্কটা তোকে বলতে চাইছে, ওই আইটিসি কোম্পানি তোর থেকে প্রতি মাসে কত করে কাটবে, এটাই জানতে চাইছে। ঠিক আছে, প্রতি মাসে কত করে কাটবে, সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার করে দেবো। সুতরাং এটা কি বুঝতে পারি, যারা চাকরি করে তাদের কিন্তু তাদের মালিক প্রতি মাসে ট্যাক্সের টাকা কেটে নেয়। ঠিক আছে, তো ও কখনো কারচুপি করতে পারবে না। ঠিক আছে, তো ব্যবসা করলে যেমন একটু ট্যাক্সের টাকা কারচুপি করা যায়, এখানে চাকরিতে কোনো কারচুপি করা যাবে না। ও যত টাকা মাইনা পাবে তার একটা হিসাব করবে, অত টাকা ট্যাক্স কেটে নেবে, কেটে নিয়ে গভর্নমেন্টের কাছে জমা করবে। কে জমা করে? টাকাটা কাটবে কে? মালিক কাটবে। টাকাটা মালিক কাটবে, মালিক কেটে মালিকই জমা করবে। ঠিক আছে, তো তো এখানে কি তাই বলেছে, কম্পিউট ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স পার মান্থ বাই আইটিসি লিমিটেড, মানে আইটিসি কোম্পানি প্রতি মাসে কত টাকা ট্যাক্স ডিডাক্ট করবে। ঠিক আছে, টিডিএস কত করে কাটবে সেটাই বলেছে। কবির বিশ্বাস 1 বছরে কত টাকা স্যালারি পেয়েছে? দেখ, ট্যাক্সেবল স্যালারি 14 লাখ টাকা স্যালারি পেয়েছে, 14 লাখ টাকা 1 বছরে পেয়েছে। ঠিক আছে, এবার বলছি রিপেমেন্ট অফ ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন অফ সেলফ অকুপাইড হাউস প্রপার্টি। ঠিক আছে, তো সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, তার মানে এখানে কি বলেছে, এই যে মিস্টার প্রবীর বিশ্বাস ও বাড়ি করার জন্য লোন নিয়েছিল, ও বাড়ি করার জন্য লোন নিয়েছিল, তো লোন নিলে লোনের টাকাটা তো রিপেমেন্ট করতে হবে, তাই না? বলছে রিপেমেন্ট অফ ইন্টারেস্ট অন লোন টেকেন অফ সেলফ অকুপাইড হাউস প্রপার্টি। আমরা যখন হাউস প্রপার্টির অঙ্ক করতাম, দেখ আমি বলে দিচ্ছি, এগুলো এগুলো জানি আমরা। আমরা যখন হাউস প্রপার্টি অঙ্ক করতাম বা একটা বাড়ি করার জন্য লোন নিতাম, ধর যত টাকা লোন নিতাম, তাহলে প্রতি বছর বছর আমাকে কি দিতে হয়? ইনস্টলমেন্ট দিতে হয়। আমরা যদি কারোর থেকে লোন নিই, কোনো ব্যাংকের থেকে লোন নিই, কোম্পানি থেকে লোন নিই, যেখান থেকে লোন নিই না কেন, লোনের তো একটা ইনস্টলমেন্ট দিতে হবে, তাই না? লোনের তো একটা ইনস্টলমেন্ট দিতে হবে। ইনস্টলমেন্টে কি থাকে জানিস? দুটো জিনিস থাকে, একটা থাকে ইন্টারেস্ট আর একটা থাকে প্রিন্সিপাল। একটা থাকে ইন্টারেস্ট আর একটা থাকে প্রিন্সিপাল। ইন্টারেস্টটা চলে যায় কোথায়? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইন্টারেস্টটা চলে যায় কোথায়? ইনকাম ফ্রম হাউস। যেটা ফোর্থ সেমিস্টারে করেছিল, কোন সেকশনে? আন্ডার সেকশন 24 সাবসেকশন বি তে চলে যাবে ইন্টারেস্ট। আর প্রিন্সিপাল অ্যামাউন্টটা কোথায় চলে যাবে? আন্ডার সেকশন 80 তে। এবার কোশ্চেন পড়ে দেখতে হবে এখানে কোনটা বলেছে, ইন্টারেস্ট অন লোন বলেছে নাকি প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন বলেছে। ঠিক আছে, তো
ইন্টারেস্ট অন লোন বলেছে না, প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন বলে। দেখ এখানে বলে রিপেমেন্ট, আমি বাড়ি করার জন্য লোন নিয়েছি, লোন নিলে আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে, ইনস্টলমেন্টের মধ্যে ইন্টারেস্টও থাকে, আবার ইন্টারেস্টও থাকে, আবার প্রিন্সিপালও থাকে। এখানে ইন্টারেস্টের কথা বলা হয়, তাহলে ইন্টারেস্টটা কোথায় চলে আসবে? আন্ডার সেকশন 24 সাবসেকশন বি, এখানে চলে আসবে। এবার বলছে সেলফ অকুপাইড হাউস প্রপার্টি। দেখ সেলফ অকুপাইড হাউস প্রপার্টিতে নিয়ম কি ছিল, আমরা আমরা সেলফ আমরা যদি বাড়ি করার জন্য লোন নিই, কনস্ট্রাকশন পারপাসে লোন নিই, তাহলে লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই, কিন্তু সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যেত? 2 লাখ টাকা ছাড় পাওয়া যেত। তো এখানে 50,000 টাকা বলে যে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে এখানে কনস্ট্রাকশন না বলে যদি রিপেয়ার বলতো তখন কিন্তু 30,000 টাকা আসতো। এই ছোট ছোট জিনিস মনে রাখতে হবে, এগুলো সব 4th সেমিস্টারে করা জিনিস। আর ইনভেস্টমেন্ট ইন পিপিএফ 1 লাখ টাকা, এটা কোন সেকশনে আসে? আন্ডার সেকশন, কোথায় আসবে বল? আন্ডার সেকশন 80C। ব্যাস হয়ে গেল। সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক, জানা মানে জাস্ট একটা ফরম্যাটটা জেনে রাখতে হবে, করা জিনিস। এই যেমন আগে অ্যাডভান্স ট্যাক্স চ্যাপ্টারে যেইভাবে করেছিলাম এখানেও সেম ভাবেই করবো, আলাদা কিছু না, একই রকম অঙ্ক। জাস্ট তোকে একটু নিয়মটা জানতে হবে কিভাবে করতে হবে। 5 নম্বর এসেছিল পরীক্ষা, একবার 19-এ এসছে, একবার 22-এ এসছে, তো পড়ে রাখতে হবে, তাই না? তো লেখ অঙ্কটা, লেখ প্রথমে লেখ computation of, লেখ computation of tax to be deducted, লেখ computation of tax to be deducted, computation of tax to be deducted, ঠিক আছে? tax to be deducted at source, computation of tax to be deducted at source by, কে কাটবে? এই টিডিএস এর টাকাটা কাটবে কে? বাই আইটিসি লিমিটেড। আজকে আমি যদি কোনো কোম্পানি চাকরি করতে যাই, আমার প্রতি মাসে যত টাকা স্যালারি হবে সেখান থেকে ট্যাক্সের টাকাটা কাটবে কে? মালিক কাটবে, মালিক বা কোম্পানি। তাই এখানে লিখলাম কম্পিটিশন অফ ট্যাক্স টু ডিডাক্টেড অ্যাট সোর্স বাই আইটিসি লিমিটেড, ব্যাস হয়ে গেল। দাগ কাট। প্রথমে দেখ, প্রথমে কি ছিল? ইনকাম ফ্রম স্যালারি বলেছিল। দেখ কত বলেছিল? ইনকাম ফ্রম স্যালারি 14 লাখ টাকা। লেখ এ দিয়ে লেখ, এ দিয়ে লেখ ইনকাম ফ্রম স্যালারি 14 লাখ টাকা। ইনকাম ফ্রম স্যালারি 14 লাখ টাকা লিখে দিলাম। বি দিয়ে লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, বি দিয়ে লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, বি দিয়ে লিখবো কি বল? বি দিয়ে লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, বি দিয়ে লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, তো যেটা বলছিলাম, যেটা আমি কোশ্চেন করতে গিয়ে বললাম, এই যে আমি বাড়ি করার জন্য, কনস্ট্রাকশন করার জন্য লোন নিয়েছি, লোন নিলে কি দিতে হবে? ইনস্টলমেন্ট দিতে হবে। ইনস্টলমেন্টের মধ্যে কি থাকে? প্রিন্সিপালও থাকে, ইন্টারেস্টও থাকে। তাহলে এখানে কিসের কথা বলেছে? ইন্টারেস্ট অন লোন। তার মানে আমি কত টাকা ইন্টারেস্ট দিচ্ছি? অঙ্কে 50,000 টাকা দিচ্ছি। আর কি বলেছে? সেলফ অকুপাইড প্রপার্টি, ভালো করে শুনবি, সেলফ অকুপাইড প্রপার্টি। তাহলে এখানে কি লিখবো জানিস তো? -50,000 লিখবো। কেন -50,000? বুঝতে পারছিস কি? বুঝতে পারছিস খুব কনসেপ্ট, যেহেতু তোরা, আমি এখানে মনে করে দিচ্ছি, দেখ জাস্ট এখানে মনে করে দিচ্ছি, তাহলে ওখানে বোঝাতে হবে না। আমরা যখন 4th সেমিস্টারে হাউস প্রপার্টির অঙ্ক করতাম, দু রকমের বাড়ি হতো, একটা সেলফ অকুপাইড আর একটা লেট আউট। সেলফ অকুপাইড বাড়ি শুরু হতো কোথা থেকে মনে পড়ে? নেট অ্যানুয়াল ভ্যালু থেকে শুরু হতো। নেট অ্যানুয়াল ভ্যালু কি লিখতাম? নীল লিখতাম। তার থেকে কি মাইনাস করতাম বল? ডিডাকশন, আন্ডার সেকশন 24 করতাম। তার মধ্যে একটাই ডিডাকশন আসতো, ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন কত বলেছে এখানে? 50,000। মানে নীল থেকে 50 বাদ দিলে কত হয়? -50,000। বুঝতে পারলি কেন এখানে -50,000 টাকা লিখলাম? সেলফ অকুপাইড বাড়ি বলেছে বলে। স্যার যদি লেট আউট বলতো, তো লেট আউট বললে তো বলতো কত টাকা ভাড়া পেয়েছি, এখানে তো বলেনি। তাহলে বোঝা গেল তো? তাহলে কি লিখলাম? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লিখলাম 50,000, ঠিক আছে? 50,000 প্যাকেটে যদি লিখে রাখতে পারিস সেলফ অকুপাইড প্রপার্টি, সেলফ অকুপাইড প্রপার্টি। ঠিক আছে, হয়ে গেল। আর কেউ ছিল অঙ্কে? আর কেউ ছিল না। 14 লাখ থেকে 50,000 বাদ দিলে কত হয়? 13,50,000। যেটা বেরোলো তাকে বলা হয় জিটিআই, মানে গ্রস টোটাল ইনকাম। এর থেকে মাইনাস করব কি? ডিডাকশন। কটা ডিডাকশন আছে অঙ্কে বল? আন্ডার সেকশন 80 100 কটা ছিল ডিডাকশন? একটাই ডিডাকশন আছে, একটাই ডিডাকশন আন্ডার সেকশন 80C। কি ছিল? ইনভেস্টমেন্ট ইন পিপিএফ, ইনভেস্টমেন্ট ইন পিপিএফ। কত টাকা ছিল বল ইনভেস্টমেন্ট ইন পিপিএফ বলে?
1,00,000 টাকা, 13,50,000 থেকে 1,00,000 বাদ দিলে কত হচ্ছে? 12,50,000। ঠিক আছে তো? এই যে 12,50,000 টাকা বেরোলো এটাকে কি বলা হয়? টোটাল ইনকাম। কি বলা হয়? এটাকে বলা হয় টোটাল ইনকাম। 12,50,000 টাকা যেটা বেরোলো এটাকে বলে টোটাল ইনকাম। তার মানে এই যে টোটাল ইনকাম 12,50,000 এর উপর কি বের করব? ট্যাক্স ক্যালকুলেট করব। তাহলে জানিস তো ট্যাক্স কি করে ক্যালকুলেট করতে হয়? লিখবি ট্যাক্স অন নরমাল ইনকাম। ট্যাক্স অন নরমাল ইনকাম কি করব? আপ টু রুপিস 2.5 লাখ। ঠিক আছে, 2.5 লাখ টাকা ইনকাম করলে কত টাকা ট্যাক্স দিতে হবে? নীল। ঠিক আছে, 2.5 লাখ টাকা ইনকাম করলে কত ট্যাক্স দিতে হয়? নীল। এবার লিখবো কি 2.5 লাখ থেকে 5 লাখ টাকা যদি ইনকাম করা হয়, 2.5 লাখ থেকে যদি 5 লাখ টাকা ইনকাম করা হয় তাহলে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়? 5%, মানে 12,500 টাকা। এবার 5 লাখ থেকে যদি 10 লাখ টাকা ইনকাম করা হয় কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 20%। তাহলে কত হচ্ছে? 5 লাখের 20% করলে কত হয়? 1 লাখ টাকা। তাহলে কত টাকা অবধি ট্যাক্স হয়ে গেল? 10 লাখ টাকা অবধি ট্যাক্স হয়ে গেল। এবার কি শিখেছিলাম? 10 লাখ টাকার উপর হলো 30%, তাহলে 10 লাখ টাকার উপর কত আছে? 2,50,000 এক্সট্রা। তাহলে লিখবো কি ব্যালেন্স রুপিস 2.5 লাখ। এর উপর কত পার্সেন্ট দিতে হবে? 30%। কর 2.5 লাখে 30% করলে কত হচ্ছে? 75,000 টাকা। হ্যাঁ, 2.5 লাখ 30% করলে কত হয়? 75,000 টাকা হচ্ছে, তাই তো? এবার এই তিনটে অ্যামাউন্ট যোগ করবো, কত হচ্ছে? 1,57,500 12,500 যোগ 1 লাখ যোগ 75,000 কত হচ্ছে টোটাল? 1,87,500 টাকা। ঠিক আছে তো? এবার রিবেট তো কিছু পাওয়া যাবে না, জাস্ট লিখছি, লিখে নীল লিখবো, রিবেট নীল। কত হলো? 1,87,500। এর সাথে যোগ করবো কি? হেলথ অ্যান্ড এডুকেশন সেস কত পার্সেন্ট? 4%। কত হচ্ছে? 7,500 টাকা। কত হচ্ছে? 1,95,000 টাকা। তাহলে ওকে এত টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে লিখবো কি ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স। ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স। ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স। ওকে এত টাকা ট্যাক্স দিতে হবে, 1,95,000 টাকা ট্যাক্স দিতে হবে। কিন্তু মাসে কত করে দিতে হবে? মাসে কত করে কাটবে? এবার নিচে লিখবি ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স পার মান্থ। ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স পার মান্থ কত হবে? 1,95,000 ভাগ 12 কত হচ্ছে? 16,250। তার শেষ হবে 5 নাম্বার অঙ্ক। ঠিক আছে, সোজাই ছিল অঙ্কটা সোজাই ছিল। ঠিক আছে, ঠিক আছে তো? 2 নম্বর অঙ্কটা করাচ্ছি, দেখ কি বলছে। পেয়েছিস তো কোশ্চেনটা? বুঝে বলছে মিসেস কুমকুম বাসু এজ বলেছে 54 বছর। কত? কুমকুম বাসুর এজ কত বলেছে? 54 বছর। ইজ ওয়ার্কিং ইন টিকিউআর লিমিটেড। ও কোথায় চাকরি করে? টিকিউআর লিমিটেড চাকরি করে। ফার্নিশেস দ্য ফলোইং এস্টিমেট ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। কম্পিউট ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স পার মান্থ বাই টিকিউআর লিমিটেড। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল বলছি। এক্সাম্পলটা কি? ধর এখানে মিসেস কুমকুম বাসু ধরো একটা রিলায়েন্স কোম্পানি চাকরি করে, সাপোজ রিলায়েন্সে চাকরি করে। তো রিলায়েন্সে চাকরি করলে কি হবে? ও তো স্যালারি পাবে, চাকরি করলে স্যালারি পাবে। যারা চাকরি করে না, তারা জানে, যারা চাকরি করে, এই কথাই আছে যে যারা চাকরি করে তারা কোনোদিন গভর্নমেন্টের ট্যাক্স মারতে পারে। যারা ব্যবসা করে তারা কিন্তু গভর্নমেন্টের চাইলে ব্যবসা যারা করে তারা তো অরিজিনালটা শো করে না। তো চাকরি করলে না চাইলেও অরিজিনালটা শো হবে, না চাইতেও অরিজিনালটা শো হয়ে চাকরি। টিউশন পড়ায় তারা
ঠিক আছে, এবার দেখ কি বলছে, যেটা বলছিলাম তোর রিলায়েন্স কোম্পানিতে যে মিসেস কুমকুম বসু যে চাকরি করছে, ঠিক আছে, তো ও যে চাকরি করে প্রতি মাসে মাইনা পাচ্ছে, ও ধর প্রতি মাসে যত টাকা মাইনা পাচ্ছে, তো ওর যে কোম্পানির যে মালিক প্রতি মাসে যত টাকা মাইনা পায় না, তার থেকে একটা ট্যাক্স কেটে নেয়। প্রতি মাসে যত টাকা মাইনা পায় তার উপর একটা একটা ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশন করে একটা ট্যাক্সের টাকা কেটে নেয়। ধর আজকে ধর মিসেস কুমকুম বসু ধর রিলায়েন্স কোম্পানিতে প্রতি মাসে 30,000 টাকা মাইনা পায়। এবার দেখা গেল ওর উপর ধর ওর থেকে 2,000 টাকা করে কেটে নিল, ইনকাম ট্যাক্স 2,000 টাকা করে কেটে নিল। এই যে 2,000 টাকা করে প্রতি মাসে কেটে নেয়, তাহলে বছরে কত কাটলো? 24,000 টাকা কাটলো, 24,000 টাকা কাটলো। এই 2,000 টাকা করে যে কাটলো, এই টাকাটা কেটে, এই টাকাটা কেটে কি করবে? কে কে কাটছে টাকাটা? টাকাটা কে কাটছে বললাম? টাকাটা কাটে কে? সরকার কাটে না, কিন্তু টাকাটা মালিক কাটে। মালিক কাটে 2,000 টাকা। 2,000 টাকা করে ধর মাইনা পেলো 30,000 টাকা, 2,000 টাকা কাটলো, 28,000 টাকা হাতে নিল মিসেস কুমকুম বাসু। তাহলে এই যে 2,000 টাকা কেটে ও কাকে দেবে? গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা করবে। এটাকেই টিডিএস বলে। এটাকেই টিডিএস বলে। ঠিক আছে, বুঝতে পারলি? 2,000 টাকা করে। এবার ধর সাপোজ 2,000 টাকা করে কেটে কত হলো? বছরে 24,000 টাকা জমা করলো। দেখা গেল সারা বছর পর হিসাব করে দেখা গেল যে ওর এত টাকা ট্যাক্স দিতেই হচ্ছে না। পরে টাকাটা রিফান্ড হয়ে যায়, সরকার ওকে রিফান্ড করে। কি বললাম বুঝতে পারলি? হিসাব করে দেখা গেল যে 24,000 টাকার মধ্যে ওর ট্যাক্স হচ্ছে তো 12,000 টাকা। সরকার বাকি টাকা রিফান্ড। কি বললাম বুঝতে পারলি তো? মানে ও এখানে কোনো মানে ডুপ্লিসিটি করতে পারবে না। ও যা ইনকাম পুরো শো অফ হয়ে যাবে ওখানে। ঠিক আছে তো? তো এখানটায়, এখানে এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো তোকে দেবে, তোকে বলবে তোর অ্যাকাউন্ট থেকে মানে টিডিএস কত টাকা করে কাটবে, টিডিএস কত টাকা করে কাটবে প্রতি মাসে, এটাই বলবে অঙ্ক, আর কিছু। কোশ্চেন পর, মিসেস কুমকুম বাসু এর এজ বলেছে 54 বছর, ইজ ওয়ার্কিং ইন টিকিউআর লিমিটেড, ফার্নিশেস দ্য ফলোইং এস্টিমেটস ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24, কম্পিউট ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স। এইটাই অঙ্ক দিয়ে কম্পিউট। ঠিক আছে, আসলেও আসতে পারে এবছর অঙ্ক, কারণ তো 19-এ এসছে, তারপর 22-এ এসছে, তাই তো? আর তোরা এবার 25-এ পরীক্ষা দিবি, আসলেও আসতে পারে। ঠিক আছে, তো বলছে কি কম্পিউট ট্যাক্স টু বি ডিডাক্টেড অ্যাট সোর্স, কত টাকা করে ট্যাক্স টিডিএস, টিডিএস কত করে কাটবে? টি শর্ট ফর্মটা ভাব, ট্যাক্স মানে টি, ডিডাক্টেড ডি, আর সোর্সের এস, টিডিএস। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। তোরা এতদিন কি শুনছিলি? টিডিএস কাটে, লটারি থেকে টিডিএস কাটে, তাই তো? এখানেও টিডিএস, স্যালারি তো টিডিএস হয়। ঠিক আছে, তো বাড়িতে যে কেউ চাকরি করে দেখবি প্রতি মাসে দেখবি স্যালারি স্লিপ তুই দেখিস, ওখানে দেখবি টিডিএস লেখা আছে। ঠিক আছে, সরকার যে মানে কোম্পানি যে মালিক টিডিএস এর টাকাটা কাটে। ঠিক আছে, তো বলছে প্রতি মাসে কত টাকা করে কাটবে। দেখ ওর স্যালারি কত পেয়েছে? 16 লাখ টাকা। ঠিক আছে, তো হাউস প্রপার্টি থেকে লস খেয়েছে কত? 1.5 লাখ টাকা। ঠিক আছে, আর ডিডাকশন হয়েছে কত? আন্ডার চ্যাপ্টার, এই আন্ডার চ্যাপ্টার 6-এ তোরা ওই যে মনে পড়ে আমরা অ্যাডভান্স ট্যাক্সের অঙ্কগুলো করাচ্ছিলাম, ওখানে মনে পড়ে ডিডাকশন আন্ডার সেকশন 80 লিখলাম। এই আন্ডার চ্যাপ্টার 6-এ মানে আন্ডার সেকশন 80, এডি আন্ডার সেকশন 80, বুঝতে পারলি? এডি আন্ডার সেকশন 80, তাহলে ডিডাকশন পাচ্ছে কত? 2,20,000 টাকা। বলছে মিসেস বাসু হ্যাজ নট অপটেড ফর সেকশন 115 বাক। 115 বাক মানে নিউ রেজিম, এটাকে বলা হয় নিউ রেজিম, এটাকে বলা হয় নিউ রেজিম। তার মানে যে এসএসসি ও নিউ রেজিমে যাচ্ছে না, ওল্ড রেজিমেই আছে। ঠিক আছে, নিউ রেজিমে যাচ্ছে না মানে ওল্ড রেজিমে। চ অঙ্কটা আরম্ভ করি। কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, কিচ্ছু নেই, রিয়েলি বলছে একদম কিছু নেই। তোরা হয়তো অঙ্কটা বুঝেও গেছিস কি করতে হবে। ঠিক আছে, যারা বোঝার বুঝে গেছিস। ঠিক আছে, ওপরে লেখ অ্যান্সারটা লেখ, কম্পিটিশন অফ ট্যাক্স টু বি ডিডাক্টেড সোর্স, লেখ কম্পিটিশন অফ ট্যাক্স টু বি ডিডাক্টেড, ট্যাক্স টু বি ডিডাক্টেড এট সোর্স। ঠিক আছে, বাই টি কিউ আর লিমিটেড। কি লিখলাম? বাই টি কিউ আর লিমিটেড। কি লিখলাম? বাই টি কিউ। বুঝতে পারলি তো? উপরে তো লিখতে হবে। এই অঙ্ক পরীক্ষায় এসেছিল, দেখ 2022 5 নাম্বার দিয়ে 5টা নাম্বার দিয়েছিল। তো সব সময় বলি এরকম অঙ্ক থাকলে আগে অঙ্ক করতে, থিওরি লেখার দরকারই নেই। অঙ্ক আর থিওরির মধ্যে যদি অর্থ থাকে তখন অঙ্কই করবি, অবশ্যই অঙ্ক করবি। থিওরি কি ব্যাকআপ, আমি অঙ্ক পাচ্ছি না তখন থিওরি লিখে দিলাম। এই অঙ্ক করতে, এই অঙ্কটা করতে হার্ডলি 2 থেকে 2.5 মিনিট লাগে, 2 থেকে 2.5 মিনিট লাগে। ঠিক আছে, দেখ কোশ্চেনটা পড়। নিয়ম কি এই অঙ্ক করার? নিয়মটা কি? ওই অ্যাডভান্স ট্যাক্স যেভাবে বললাম ওটাই নিয়ম, একই নিয়ম। নিয়মে অ্যাডভান্স ট্যাক্স করার সময় কি করছিস বল? প্রথমে করবি আমাদের 5টা হেড অফ ইনকাম যোগ করবি, যোগ করে টোটাল ইনকাম, তার থেকে ডিডাকশন বাদ দিবি, হয়ে যাবে 5টা হেড অফ ইনকাম যোগ করলে জিটিআই, জিটিআই থেকে ডিডাকশন বাদ দিবি, হয়ে যাবে টোটাল ইনকাম। এই অবধি প্রতিটা অঙ্কেই করতে হবে। মানে অ্যাডভান্স ট্যাক্সেও এটা শিখেছিস, ইন্টারেস্ট করতে গেলেও এটা শিখতে হবে, আবার এখানেও এটাই করতে হবে। মানে মোট কথা টোটাল ইনকাম তোকে বের করতে, সবার প্রথম টোটাল ইনকাম তোকে বের করে ফেলতে হবে। তো লেখ প্রথমে, দেখ প্রথমে লেখ
একটাই বলেছিল ইনকাম ফ্রম স্যালারি, লেখ প্রথমে লেখ ইনকাম ফ্রম স্যালারি, কত বলেছে? 16 লাখ টাকা। ইনকাম ফ্রম স্যালারি 16 লাখ টাকা, ঠিক আছে। এবার কি বলেছে? লস ফ্রম হাউস প্রপার্টি, তারপর লিখ, তার নিচেই লিখবি লস ফ্রম হাউস প্রপার্টি। তাহলে আমরা কি বললাম? হেড অফ ইনকাম করা 5টা, প্রথম হেড স্যালারি, সেকেন্ড হেডের নাম কি? হাউস প্রপার্টি। আগের অঙ্কগুলোতে মানে আগে যখন অ্যাডভান্স ট্যাক্সের অঙ্কগুলো করছিলাম সেখানে হাউস প্রপার্টিতে কি হয়েছিল? হাউস প্রপার্টি থেকে প্রফিট ইনকাম হয়েছিল, আর এখানে হাউস প্রপার্টি থেকে লস হয়েছে, ঠিক আছে। এবার দেখ লস ফ্রম হাউস প্রপার্টি, যদি হাউস প্রপার্টি থেকে আমরা ফোর্থ সেমিস্টার একটা চ্যাপ্টার পড়েছিলাম, কতটা মনে আছে আমি জানি না, সেট অফ এন্ড ক্যারি ফরওয়ার্ড বলে একটা চ্যাপ্টার ছিল, ঠিক আছে। হাউস প্রপার্টি থেকে যদি তুমি লস খাও তাহলে সে সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে। কি বললাম? হাউস প্রপার্টিতে লস খেলে সে সবার সাথে মানে স্যালারির সাথে অ্যাডজাস্ট করতে পারে, আদার সোর্সের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, ক্যাপিটাল গেনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, বিজনেস সবার সাথে অ্যাডজাস্ট করতে মানে বাকিদের তো প্রফিট আছে। ধর আজকে হাউস প্রপার্টিতে লস খেলাম এত টাকা, তাহলে আমার তো স্যালারি থেকে তো লস হয়, স্যালারি থেকে কোন লস হয়? তাহলে হাউস প্রপার্টিতে লস খেলে তুমি বাকি সবার প্রত্যেকের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারো, প্রত্যেকের সাথে। তার মানে এখানে তোমার স্যালারি তো টাকা আছে, ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারো, ঠিক আছে। লস ফ্রম লিখবো, লস ফ্রম হাউস প্রপার্টি কত ছিল? হাউস প্রপার্টি থেকে লস খেয়েছিস কত টাকা? 3 লাখ টাকা। কত বল? 3 লাখ টাকা। 1.5 লাখ টাকা। সাপোজ ধর এই অঙ্কটা ধর লস হাউস প্রপার্টি না দিই, যদি এখানটায় বলি তো কি বলতো? লং লং টার্ম, শুনছিস তো? শুনে নে, ধর বলতো লং টার্ম ক্যাপিটাল লস, তাহলে লিখতে পারতাম না, এই আইটেমটাই লিখতে পারতাম না। কারণ নিয়ম ছিল লং টার্ম ক্যাপিটাল লস হলে ও শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেনের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য লিখতে হবে, এইগুলো নিয়ম জানতে হবে। জাস্ট ও ধর এরকমই তো পরীক্ষা একটা দিল, ইচ্ছা করে লস লস ফ্রম হাউস প্রপার্টি না লিখে ও লিখে দিল লস লং টার্ম ক্যাপিটাল লস, ব্যাস। এখন তুই বলিস স্যার লস থাকলে মাইনাস করে, সব অঙ্কে কি লস থাকলে মাইনাস করতে হয়? এর কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে। তো এইগুলো তোকে জেনে রাখতে হবে। তাই 16 লাখ থেকে 1.5 লাখ টাকা বাদ দিলে কত হচ্ছে বল? 16 লাখ থেকে 1.5 লাখ টাকা বাদ দিলে হচ্ছে 14,50,000 টাকা, ঠিক আছে। আর তো কিছু আছে না? আর কিছু নেই। এটাকে বলা হয় জিটিআই, লাইক গ্রস টোটাল ইনকাম। এই যে এবছর অঙ্কে ধর 22 সালে এসেছিল লস ফ্রম হাউস প্রপার্টি, তোর পরীক্ষায় দিতেই তো পারে যে লস ফ্রম শর্ট টার্ম ক্যাপিটাল লস দিতে পারে, তোর পরীক্ষায় দিতেই পারে। এটা করে গিয়ে ওখানে পয়েন্টটা ঘুরিয়ে দিতেই পারে। তাই তোকে নিয়মটা জেনে রাখতে হবে, নিয়মটা জেনে রাখতে হবে, ঠিক আছে। তো গ্রস টোটাল ইনকাম হয়ে গেল। এর থেকে ডিডাকশন ছিল কিছু বল? লেখ মাইনাস দিয়ে লেখ ডিডাকশন আন্ডার সেকশন 80 কত ছিল? লাখ 3 লাখ। আন্ডার সেকশন 80 দেখ, গুলিয়ে ফেলিস না কিন্তু, বলি স্যার 80 তো লেখা নেই। আরে চ্যাপ্টার 6 এই হচ্ছে 80, চ্যাপ্টার 6 এই হচ্ছে 80। এটা লিখবো 2,20,000, ঠিক আছে। 80 তে 2,20,000, দেখ ওরা তুই কিন্তু ভাবতে হবে না যে কত টাকা ছাড় পাওয়া যায় আন্ডার সেকশন 80 তে। যেমন কি আমি জাস্ট একটু ছোট্ট করে যদি লিখি 80 সি তে লিখতে হবে না, 80 সি তে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 1.5 লাখ টাকা। 80 ডি তে কত টাকা ছাড় পাওয়া যায় জানিস? বলতে পারবি? এই তো বলতে পারবি না। 1 লাখ টাকা ছাড় পাওয়া যায় ম্যাক্সিমাম, আমি 1 লাখ টাকা পেতে পারি, ম্যাক্সিমাম পেতে পারি, ম্যাক্সিমাম পেতে পারি। আর দেখ না, অনেক ব্যাপার আছে। ধর সাপোজ ধর সিনিয়র সিটিজেন যদি হয়, মানে যে ধর যার নাম মেডিক্লেমটা কি হয়? 60 বছরের নিচে হলে 25, 60 বছরের উপর হলে 50। এবার ধর যে এসএসসি তার বয়স 60 বছর উপরে, বা আমার বয়স 60 বছর উপরে, তো তুই এনে 50 মানে 1 লাখ টাকা ছাড় পেয়ে গেল। এরকম তো 80 ডি, এরকম কত সেকশন আছে, 80 জি আছে, 80 ডবল জি আছে, ঠিক আছে, 80 ডবল ডি আছে, 80 ডিডিবি আছে, মানে সব মিলিয়ে 2,20,000 টাকা ছাড় আছে। তোকে ভাবতে হবে না এত টাকা পাওয়া যায়। 12 লাখ 30 বাদ দিয়ে কত হলো বল? 12 লাখ 30 12,30,000। যেটা বেরোলো তাকে বলা হয় কি? টোটাল ইনকাম, লাইক টোটাল। আচ্ছা, তোরা যারা দেখ, যারা জানিস তাদেরকে বলছি না, যারা জানিস না তাদেরকে বলছি, তোরা দেখে বুঝতে পারছিস? আমাকে বলতে পারবি? যারা জানিস না তাদেরকে বলছি, চেষ্টা করে। এই যে টোটাল ইনকাম করেছে এই মিসেস কুমকুম বাসু টোটাল 12,30,000 টাকা ইনকাম করেছে, ঠিক আছে। এই 12,30,000 টাকা ইনকামের মধ্যে ওর কি কোনো স্পেশাল ইনকাম আছে? স্পেশাল বলতে বলেছিলাম 3টে, একটা লং টার্ম, একটা শর্ট টার্ম, আর একটা লং টার্ম। 3টের মধ্যে একটাও আছে না, স্পেশাল নেই। তাহলে পুরোটাই নর্মাল ইনকাম। তাহলে 12,30,000 টাকা ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। দেখ 4টা কাজ, আমি 4টা সুন্দর কাজ শেখাতে পারছি। এখানে ভালো অ্যামাউন্ট আছে, বুঝতে পারবি, অনেকটা বড় অ্যামাউন্ট আছে, বুঝতে পারবি। আগের গুলো কত হচ্ছিল? 5 লাখের নিচে হচ্ছে। এখানে দেখ 4টা সাজিয়ে দেখ, এটা হচ্ছে একটা, এটাকে কি লিখবো? 0 থেকে 2.5 লাখ। এটা আমি তোদের বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, 0 থেকে 2.5 লাখ, ঠিক আছে, বুঝবি কিন্তু। এটা স্ল্যাব দেখ, এটা হচ্ছে 2.5 লাখ থেকে 5 লাখ, দেখতে পাচ্ছিস তো? ভালো করে দেখবি কিন্তু, ডাউট থাকলে জিজ্ঞাসা করবি। তারপরে স্ল্যাবটা কি হয়? 5 লাখ থেকে 10 লাখ,
দেখ আগে যে অ্যাডভান্স ট্যাক্স অঙ্কগুলো করাচ্ছিলাম আমরা এত অবধি নিয়ে গেছিলাম, তারপরে আর নিইনি। কারণ ছিলই না তো 5 লাখ। এখানে কি 12 লাখ টাকা গেছে। তাহলে কত হলো? 0 থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ। তারপরে 10 লাখের বেশি হলো। এটা কি লিখবো? এখানে লিখবো above 10 lakhs। এরপরে আর স্ল্যাব করতে হবে। কি বললাম? 0 থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ আর 10 লাখের বেশি হলে। নিয়ম কি? 0 থেকে 2.5 লাখে 0% হয়। 2.5 লাখ থেকে 5 লাখে কত হয়? 5% হয়। 5 লাখ থেকে 10 লাখে 20% হয়। আর 10 লাখের উপর হলো 30%। বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম? এটা হচ্ছে নিয়ম। এই 4টা তোকে মুখস্থ করতে হবে। এই 4টা তোকে মুখস্থ করতে হবে। এর বাইরে কিছু হয় না, ঠিক আছে? আর 0 থেকে 2.5 লাখ কত হচ্ছে? এটা 0 টাকা হচ্ছে, বুঝতে পারলি? এটা 0 হলো। তারপর 2.5 লাখ থেকে 5 লাখ। জানিস 2.5 লাখ থেকে 5 লাখ, 2.5 লাখ থেকে 5 লাখ যদি ইনকাম করে তাহলে ইনকাম কত? 2.5 লাখ থেকে 5 লাখ মানে 2.5 লাখ। 2.5 লাখের 5% কত হয়? 12,500। আস্তে 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 কথা বলিস। তারপর 5 লাখ থেকে 10 লাখ কত হচ্ছে? 5 লাখ। 5 লাখে 20% করলে কত হয়? 1 লাখ টাকা, ঠিক আছে? আর লাস্ট হয়ে গেল 10 লাখ টাকা হয়ে গেল। কিন্তু ইনকাম কত ছিল? 12,30,000। তাহলে 10 লাখের উপর এক্সট্রা কত হচ্ছে? 2,30,000। তা 2,30,000 এর উপর 30% পাবে। তাহলে দেখ কত হচ্ছে? 1,12,500 কত হচ্ছে বলতো স্নেহা? 1,12,500 যোগ 69,500 না 69,000 টোটাল হচ্ছে 1,81,500। ঠিক আছে তো? এই অঙ্কটা বাড়িতে দেখবি কি করে ট্যাক্সটা ক্যালকুলেট করবে। এগুলো সেই ট্যাক্স ক্যালকুলেট করাটাকে শেখ সুন্দর করে। তাহলে তুই বাকি ওই চ্যাপ্টার অঙ্কগুলো করতে হবে। ট্যাক্স ক্যালকুলেট করা যা কত বেরোলো বল? 1,81,500 বেরোলো তো? তাহলে এখানটায় লিখবো, এই উপরে চলে আয়, লিখবো কি? ট্যাক্স অন নর্মাল ইনকাম। লিখ ট্যাক্স অন নর্মাল ইনকাম। লিখ ট্যাক্স অন নর্মাল ইনকাম। কি লিখলাম? ট্যাক্স অন নর্মাল ইনকাম। কত হলো বল? 1 লাখ। কি লিখলাম বল? ট্যাক্স অন নর্মাল ইনকাম কত হলো? 1,81,500। কি লিখলাম? ট্যাক্স অন নর্মাল ইনকাম কত বললাম? 1,81,500। ঠিক আছে? এবার আগের অঙ্কে ডিবেট বলছিলাম না অ্যাডভান্স ট্যাক্সের, এখানে ডিবেট পাবে না। নিয়ম বলেছিলাম ডিবেটের নিয়ম। ডিবেট কি 5 লাখ টাকার উপরে, 5 লাখ টাকার উপর ইনকাম করলে ডিবেট দেবে না। এখানে তোর ইনকাম কত ছিল? 12,30,000। তোর ডিবেট দেবে না। বুঝতে পারলি? লিখবি কিন্তু দিক আর না দিক লিখবি। রিবেট লিখবি, মাইনাস দিয়ে লিখবি রিবেট, লিখে কি লিখবি? নীল লিখবি। রিবেট লিখবি কি? নীল। বুঝতে পারলি? কেন রিবেট নীল লিখলাম? কারণ বোঝা গেল তো? এইগুলো তোকে পড়তে হবে। আর যদি অঙ্ক বুঝতে অসুবিধা হয়, আজকে যে ক্লাস করলাম এর ভিডিও তুই পেয়ে যাবি। এই ভিডিওগুলো দেখবি, দেখে দেখে করতে হবে তোকে। দেখে দেখে করতে হবে তোকে। করতে তো হবে। ট্যাক্স কিন্তু বারবার বলছি, ট্যাক্স কিন্তু তোমার ভুল হলে কিন্তু নাম্বার কেটে দেবে। এটাই হচ্ছে ট্যাক্সের ইয়ে। ঠিক হলে ফুল মার্কস, ভুল হলে অনেক নাম্বার কাটে। মাথায় রাখতে হবে তোকে। 1,81,500 হয়ে গেল। তাহলে কত টাকা? এত টাকা হলো। এবার এর উপর 4% চাপাতে হবে। দেখ 4%। কি লিখবো? হেলথ অ্যান্ড এডুকেশন সেস। লেখ হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4%। কর এর উপর 4% করে কত হয়েছিল? হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% করে কত হয়েছিল বল? 7,260 7,000 260 7,260 যোগ কর। 1,88,700 টাকা। 1,88,760। ঠিক আছে? এটাকে কি বলা হয়? এই যে যেটা বেরোলো না, এটাকে বলা হয় ট্যাক্স পেবেল। শুনছিস তো? এই যে মিসেস কি ছিল ভদ্রলোকের নাম, ভদ্র মহিলার নাম মিসেস কুমকুম বোস না? কুমকুম বোসকে কত টাকা ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে বছরে? এই টাকাটা ওকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে তো? এইবার হিসাব মনে রাখ, এটা না এটা একটা অ্যাজাম্পশন যে না এত টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে কত টাকা করে ওকে প্রতি মাসে কাটা উচিত? ডিভাইডেড বাই প্রতি মাসে ডিভাইড বাই 12 হয়ে গেল অঙ্ক শেষ। তার মানে এই স্নেহা বলতে পারলি এত এত জানা, 730 এত তুই ফার্স্ট চ্যাপ্টারে শিখে গেছিস। তাহলে টিডিএস কি? ও এত তুই নিজেই জানি 12 দিয়ে ভাগ করা মানে তুই এখানে টিডিএস কি শিখলি? শুধু এই লাস্ট লাইন 12 দিয়ে ভাগ করা এটাই শিখলি। তো কিছুই নেই চ্যাপ্টারটা। তাই তো? লেখ লাস্ট লাইন, লেখ ট্যাক্স টু বি ডিডাক্টেড পার মান্থ। নিচে লেখ, লেখ ট্যাক্স টু বি ডিডাক্টেড পার মান্থ। ট্যাক্স টু বি ডিডাক্টেড পার মান্থ কত হবে? 1,88,760 ডিভাইড বাই 12। ঠিক আছে? কত হচ্ছে বল? 15,730 15,720। ঠিক আছে? এই অঙ্কটা শেষ হয়ে গেল আমাদের।